আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের লাইভ কুইজে সবাইকে স্বাগতম। ঠিক আছে, একটু টাইমলাইনে সবাই শেয়ার করে নিই। হ্যাঁ, লাইভটা দ্বারা একটু আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, একটু দেখি কে আমাদের সাথে যুক্ত আছো, কারা কোথা থেকে ক্লাসে যুক্ত আছো একটু বলে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রিয়ান তানশিফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, কারা কারা আমাদের ভিডিওটা আজকে যুক্ত আছো সবাই একটু একটু শেয়ার করে দাও। হ্যাঁ, যারা যারা দেখতেছো একটু শেয়ার করে দাও। ওকে, যেহেতু আমাদের শিডিউল ক্লাস থাকে মেইনলি 4:30-এ, বাট একটু শিডিউলের সমস্যার কারণে আজকে 3:30 হচ্ছে ক্লাসটা হচ্ছে। ওকে, একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা লাইভে যাব, একটুর ভিতরে লাইভে যাব, দেখি কে কে আসো। ঠিক আছে, একটু দেখে নেই যে কারা কারা দেখতেছো। একটু একটু ভিডিওটা হচ্ছে তোমাদের টাইম লাইনে, প্লাস হচ্ছে তোমাদের যে অ্যাডমিশন গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে নাও। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। আর বন্ধুদের মেনশন করে দাও, বন্ধুদের মেনশন করে দাও যারা হচ্ছে তোমার অনেকেই ক্লাসের ব্যাপারে তো জানে না। যেমন সবাই চিন্তা করে যে 4:30-এ, বাট আজকে হচ্ছে আমরা ক্লাসটা পূর্বেই আমরা বলে দিয়েছিলাম, শিডিউল যেহেতু চেঞ্জ হয়েছে আমরা জানাই দিয়েছিলাম যে ক্লাসটা 3:30 হবে। একটু তাড়াতাড়ি শেয়ার করে নাও, তাড়াতাড়ি শেয়ার করে নাও। ওকে, হ্যাঁ হাই ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, যারা দেখতেছে একটু শেয়ার করে নাও। তোমাদের যে অ্যাডমিশন গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে নাও। মোটামুটি রেসপন্স পাইলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম মেঘবা আলিকা। ওকে ভাই, এর আগের কুইজ উইনার হয়েছে কিন্তু বই দেওয়া হয়নি। বই দেওয়া হবে ভাইয়া, কুরিয়ারে হয়তো 2 দিন সময় লাগে, ঢাকার বাইরে হলে একটু 3-4 দিনের মতো সময় লাগে। ঠিক আছে, ওকে পেয়ে যাবা, চিন্তা করো না। তারপরে যদি মনে হয় যে 4-5 দিনে বেশি হয়ে গেছে, তারপর আবার একটু আসপেক্ট সিরিজ পেজে একটু নক দিয়ে রাখো। দেখা যায় যেই দিন হচ্ছে তোমরা কুইজগুলো জিতো, তুমি নক দেওয়ার পরে হচ্ছে বইটা পাঠিয়ে দেওয়া হয়, বাকিটা হচ্ছে কুরিয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে আদাব ভাইয়া। ওকে, যারা দেখতেছো একটু নিজের টাইম লাইনে শেয়ার করো, প্লাস তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দাও। ঠিক আছে, আর একটু তোমাদের অ্যাডমিশন গ্রুপগুলোতে একটু শেয়ার করে নাও। ঠিক আছে, আমরা হচ্ছে ওকে শুরু করে দিই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম টাইট্রেশন। আচ্ছা, তোমাদের যে নাম এক একজনের। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আজকের প্রথম প্রথম প্রশ্নে যাই। তারপরে যারা একটু দেখতেছো একটু শেয়ার করে নাও। ঠিক আছে, অনেকেই হচ্ছে জানে না আজকে যেহেতু 4:30, এটা নর্মালি 3:30 চলে আসছে, তো অনেকেই জানে না, অনেকে বসে থাকে 4:30 হচ্ছে ফোন ধরবো। তো সেই ক্ষেত্রে যারা তোমাদের পরিচিত যারা আছে একটু মেনশন করে নাও। ঠিক আছে, মেনশন করে তোমাদের গ্রুপ যেগুলো আছে সেখানে শেয়ার করে দাও। গ্রুপগুলো অ্যাডমিশন গ্রুপগুলো শেয়ার করে দাও, যে যে কটায় কানেক্টেড আসো। ঠিক আছে, ওকে একটু ওয়েট করি, কারণ অনেকেই হচ্ছে জয়েন করতে একটু একটু করে জয়েন করতেছে। একটু মেনশন করে দাও, বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আর তোমাদের প্রস্তুতি আশা করি সবারই ভালো চলতেছে। তারপরে যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, তোমাদের পাশে সর্বদাই নেটওয়ার্ক গ্রুপটা আছে। ঠিক আছে, তোমরা যে কোনো ধরনের সাহায্যের জন্য নেটওয়ার্ক গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারো। ইভেন আমাদের যে মডারেটর প্যানেল বা অ্যাডমিন প্যানেল আছে তাদের হচ্ছে সরাসরি নক করতে পারো। ইভেন হচ্ছে তোমরা সমস্যার সমাধান, ধরো কোনো একটা প্রশ্ন পারো না, ওইটা ছবি তুলে দিলে তোমাদের ব্যাচমেট যারা আছে তারাও সলভ করে দিতে পারে, বা এখানে কুইজ সলভ যারা করে দেয় তারাও করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, এই যে অনেকে হচ্ছে মেনশন করে দিচ্ছ, ধন্যবাদ অনুষা, ধন্যবাদ তোমাকে। ওকে, আমরা তো চলো একটু কুইজে ঢুকে যাই। ঠিক আছে, আস্তে আস্তে করে সবাই একটু মেনশন দিয়ে দাও বন্ধুদের। ওকে, প্রথম কুইজে চলে যাই। দেখো 1 নম্বর প্রশ্ন, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ml দ্রবণ, এখানে একটু মিস আছে, 5% যেতে বলছো তুমি 100 ml ধরে নাও। 100 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? ওকে, একটু আমরা টাইমারটা দিয়ে নেই তোমাদের সুবিধার জন্য। ওকে ঠিক আছে, একটু তাড়াতাড়ি উত্তর করে দাও, একটু তাড়াতাড়ি উত্তর করো। আর যারা হচ্ছে শেয়ার করো না, একটু নিজের টাইম লাইনে প্লাস হচ্ছে তোমাদের অ্যাডমিশন গ্রুপগুলোতে শেয়ার করে দাও। দেখা যায় টাইম লাইনে থাকলে তোমার পরিচিত যারা আছে বা বন্ধু বান্ধব যারা আছে তারা সহজেই যুক্ত হতে পারে। ঠিক আছে, ওকে তাড়াতাড়ি উত্তর করা শুরু করো। মনে হয় নেট প্রবলেম, অনেকেই কমেন্ট করছো বাট কমেন্টগুলো শো করতেছে না। বেশি বেশি করে কমেন্ট করো দেখি। ওকে 30 সেকেন্ড করে, তোমরা জানো রুলসগুলো, সবাই জানো, এতদিন ধরে ক্লাস করতেছো। ওকে, টাইমস আপ। তো আমাদের প্রশ্ন কি ছিল দেখো, 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা সলভে যাই, দেখি। হ্যাঁ, মোটামুটি কয়েকজন উত্তর করছো, ম্যাক্সিমাম শুধু দেখতেছো, উত্তর করতেছো না। ঠিক আছে, ওকে কমেন্ট করার চেষ্টা করো, তুমি যা জানো ওটার ভিত্তিতে কমেন্ট করবা। আচ্ছা দেখো, আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের সূত্র আছে না ভাইয়া, S = 1000 W ভাগ MV, এই হচ্ছে আমাদের সূত্র। আমাদের বলছে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ডব্লিউ এর মানটা বের করতে হবে। এখন আমারে কি বলছে,
আমার কি বলছে দেখো 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই ক্ষেত্রে যদি পার্সেন্ট দেওয়া থাকে তখন আমরা এস কিভাবে বের করি ভাইয়া? এস পার্সেন্ট হচ্ছে কি পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম। যদি এই এস এর মান পার্সেন্টে দেওয়া থাকে তখন আমরা কি ইউজ করি? পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম। তাহলে পার্সেন্ট আছে 5 ইন্টু 10 মানে 10, আর এম মানে আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে এটা কাটা, তাহলে এখানে 5কে 4 দ্বারা ভাগ করলে পাবো কত? 1.25। তার মানে আমার এখানে দ্রাব্যতা হচ্ছে 1.25। তাহলে 1.25 ইন্টু 1000, ডব্লিউর মানটা অজানা, এম এর মান এখানে কত? এম এর মান আণবিক ভর হচ্ছে 40। এখানে যেহেতু এই ডাটাটা মিসিং ছিল একটু কারেকশন হবে, এখানে 100 ml। তাহলে 100 যদি হিসাব করো তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে থেকে 4, এই 4 দ্বারা এটারে গুণ করে দাও, 1.25 ইন্টু 4। তাহলে আলটিমেটলি পাবা কত ভাইয়া? 4 × 4, আর এখানে পাবা 5 আলটিমেটলি। অর্থাৎ এ যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, তোমার নর্মালি সূত্র ছিল এস ইকুয়াল টু 1000 ডব্লিউ ভাগ এমভি, বাট এখানে এসটা তোমার অজানা, এসটা দেওয়া আছে পার্সেন্ট আকার। তাহলে পার্সেন্ট আকারে দেওয়া থাকলে সূত্র কি জানি? এস সমান কি? পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম। তো সেখান থেকে আমরা এস এর মানটা 1.25 পেলাম, সেটা এখানে ইনপুট করে দাও, তার আর এই গুণ করে কাটাকাটি করলে ডব্লিউর মান তুমি পাবা 5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, অনেকেই এ উত্তর করছো, ঠিক আছে, যারা এ উত্তর করছো তাদের উত্তর সঠিক, ধন্যবাদ তোমাদের। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাই। ঠিক আছে, যারা দেখতেছো একটু শেয়ার করে নাও। ঠিক আছে, এই যেমন আস্তে আস্তে অনেকে জয়েন করতেছে, বাট হচ্ছে তারা প্রথমে যদি তোমরা তাদের মেনশন করে দিও তাহলে একটু তাড়াতাড়ি হইতো। ওকে, পরের প্রশ্নে চলে যাই, দেরি করবো না। 2 নম্বর প্রশ্ন। ওকে 2, ওকে স্টার্ট। হ্যাঁ, কি বলছে? 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? খেয়াল রাখবা, অণুর সংখ্যা বলছে। ওকে, অণুর পরমাণুর কয়টা, মানে অণুর সংখ্যা না পরমাণুর সংখ্যা, এটা একটু এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবা। 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? তাড়াতাড়ি লিখে দাও। হ্যাঁ ঠিক আছে, অনেকেই লিখতেছো, দেখি। ওকে, টাইমস আপ। ঠিক আছে, ওকে, কি বলছে আমাদের? 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? আচ্ছা চলো আমরা একটু সলভ করার ট্রাই করি। হ্যাঁ, এই যে অনেকে জয়েন হচ্ছে, একটু একটু শেয়ার করে দাও, যারা দেখতেছো একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তাহলে দেখো আমাদের অণুর সংখ্যা বের করতে হচ্ছে, তাহলে আমরা মোল সংখ্যার যে একটা সূত্র ছিল এরকম ছিল, n = VS = W ভাগ M, তারপরে V ভাগ 22.4, তারপর হচ্ছে X ভাগ NA, এরকম একটা সূত্র ছিল না? একটা লিনিয়ার একটা সূত্র তোমরা জানো। তাহলে তোমার বলছে অণুর সংখ্যা, তার মানে এই পোরশনটা লাগবে, আর বলছে গ্রাম, অর্থাৎ এই পার্টটা লাগবে। তাহলে W ভাগ M সমান X ভাগ NA, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন ডব্লিউর মান দেওয়া আছে না 10 গ্রাম, অক্সিজেনের আণবিক ভর কত ভাইয়া? 32, এই হচ্ছে 32। এক্স এর মানটা জানি না, অণুর সংখ্যা, আর এখানে 6.02 ইন্টু 10⁻23। তাহলে এইটার যদি আমরা এই পাশে গুণ করি তাহলে হয়ে যাবে 6.02 ইন্টু 10⁻24। এর যদি আমরা 32 দ্বারা ভাগ করি তাহলে দেখো এটারও তো আর 32 দ্বারা ভাগ করা যাবে না, মানে দশমিক আইসা পড়বে সামথিং। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম লিখবো 660.2 ইন্টু 10⁻23। এই 32 দ্বারা তুমি 60কে ভাগ করলে 2 এর থেকে একটু কম, মানে 32 দুগুণে যেহেতু 64, তার মানে 60কে ভাগ করলে 2 এর একটু কম পাবা। তাহলে 2 এর কম কোথায় আছে দেখো, এই যে দেখো 2 এর কম আছে। হ্যাঁ, এই যে 2 এর কম। ঠিক আছে, এটা একটু হাতে কলমেই করতে পারবা চাইলে। এই হচ্ছে ডি নম্বর যারা উত্তর করছো। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে ডি উত্তর করছো, 2-1 ভুল করছো। হ্যাঁ, ওই যে 2-1 হচ্ছে এ বলছো না, এ হবে না ভাইয়া, ডি হবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাই। একটু যারা দেখতেছো বারে বারে বলতেছে একটু শেয়ার করে নাও নিজের টাইম লাইনে, প্লাস হচ্ছে তোমাদের যে গ্রুপগুলো এখানে একটু শেয়ার করে দাও, যেহেতু টাইম আজকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে তো অনেকেই জয়েন করতে পারবে না। ওকে, পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ওকে স্টার্ট। হ্যাঁ, সলভ করা শুরু করো। কি বলছে? পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা দেখেই বলার কথা। ঠিক আছে, এটা ইন্টারমিডিয়েট থেকে শুরু হয়েছে, এই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই 3 বছর ধরে এটাই করতেছে, শুধু এটা জারণ মান কত। ঠিক আছে, এটা দেখেই বলার কথা। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের ক্রোমিয়ামের জারণ মান কত? ঠিক আছে, ওকে তাড়াতাড়ি উত্তর কর, এটা দেখেই বলার কথা, দেখেই বলার কথা। ওকে, টাইমস আপ। ঠিক আছে, টাইম প্রায় শেষ। ওকে, এটার যদিও ব্যাখ্যা অনেক সহজ, তারপর তোমরা আশা করি পারবা। এই যে মেসকাত হোসেন শুধু 6 দিছো, ঠিক আছে, শুধু 6 হবে না, তুমি জানো যে এখানে অপশন এরকমও থাকতে পারে 6 +6 -6 এরকম। শুধু 6 বলতে এখানে এরকম 6, এটা জারণ মানের আগে আমরা কি জানি? প্লাস মাইনাস বসাইতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এটা সলভে যাই। পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ, এটা যদি কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, তাহলে পটাশিয়ামের আমরা জানি +1 × 2, এই হচ্ছে × 2। তারপরে ক্রোমিয়ামেরটা জানি না, ক্রোমিয়ামটা X ধরলাম,
বাট ক্রোমিয়াম আছে 2 বার, তাহলে 2x। তারপরে একটা অক্সিজেনের জন্য -2 আছে 7 বার, তার মানে -14, তার মানে -14 আলটিমেটলি কত ভাইয়া 0। তাহলে এখানে আমার কি দাঁড়াবে 2 + 2x - 14 = 0। 14 থেকে 2 চলে গেলে 12, তাহলে 2x = 12, এই 2 দ্বারা ভাগ করলে x সমান পাবো +6। ঠিক আছে, যদিও ব্যাখ্যা তোমরা সবাই পারো, তারপরেও করে দিলাম যারা ভুল করছো। ঠিক আছে, এই যে +6 হচ্ছে বি নম্বর উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো পরের প্রশ্নে চলে যাই। এটা দেখো কত জায়গায় আসছে, ক্লাস্টার এগ্রিতে আসছে, বাকৃবিতে আসছে, শেকৃবিতে আসছে, পটুয়াখালীতে আসছে, সিবাসুতে আসছে। ঠিক আছে, এই টাইপ যদিও দেখা যায় অনেক সহজ, কিন্তু পরীক্ষার প্রেসারে হচ্ছে অনেকেই ভুল করে দিয়ে আসো। ওকে, 4 নম্বর প্রশ্নে চলে যাই, চলো। 4, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এইটা 10 সেকেন্ডের একটা প্রশ্ন, তোমরা এটা সবাই জানো। ঠিক আছে, এটা সবাই জানো, আশা করি কেউ ভুল করবে না এটাতে। হ্যাঁ, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, তাড়াতাড়ি উত্তর করো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বুঝো, এটাও একটু লিখে দিবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে তুমি কি বুঝো। ওকে, হ্যাঁ, এই যে নেট মনে প্রবলেম ছিল আমার এতক্ষণ, এই যে অনেকে কমেন্ট করতেছো, এখন ধুমধাম সব কমেন্ট একসাথে এসে পড়ছে। ওকে, এটা টাইম শেষ প্রায়, এটাতে যদিও খুবই থিওরিক্যাল প্রশ্ন। আচ্ছা, টাইমস আপ। দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে কি ভাইয়া, যেসব পদার্থ আমরা কি বলা যায় অনেক দিন ধরে বিশুদ্ধ অবস্থায় পাবো, যেখানে এটার ঘনমাত্রা পরিবর্তন হবে না, তারপরে ব্যালেন্সের কোনো ক্ষতি করবে না, তারপরে অন্যান্য পদার্থের সাথে খুব সহজেই বিক্রিয়া করে নষ্ট হয়ে যাবে না, এই টাইপের যে পদার্থগুলো, তারে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা একটা ছন্দের মতো জানো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার জন্য একটা শর্টকাট বলা যায়, যে যৌগে সি থাকে, যে যৌগে সি থাকে, বাট ক্লোরিনের সি না। হ্যাঁ, এই ক্লোরিন না, নট এই, ধরো এই সিএল আছে, তাই এইটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না, কারণ এটা ক্লোরিনের সি। এছাড়া যেই সি, অন্যান্য যে সি আছে, কার্বনের সি হইতে পারে, তারপর এখানে ক্রোমিয়ামের এই সি, তো এইগুলো হচ্ছে তোমার হ্যাঁ বিশুদ্ধ অবস্থায়। ঠিক আছে, হ্যাঁ ফয়জুল্লাহ বলছো, হ্যাঁ। তার মানে এখানে দেখো একটা সি আছে ক্রোমিয়ামের। ঠিক আছে, যদিও এটা কার্বনের সি না, তারপরে তুমি একটু শর্টকাট হিসেবে মনে রাখবা যে এখানে সি আছে যেহেতু, তার মানে এটা তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অপশন এ যারা করছো তাদের উত্তরটা সঠিক হয়েছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ মোটামুটি অনেক উত্তর করছে, এটা মনে বেশি সহজ ছিল। ঠিক আছে, এটা সবাই উত্তর করছো। ওকে, পরের প্রশ্নে যাই, চলো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে, তার মানে এইটার বাকিরা কারা বলো তো? বাকিরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, যেহেতু এরা প্রাইমারি না, তার মানে ওরা সেকেন্ডারি। ওকে, পরের প্রশ্নে চলে যাই। ওকে, কি বলছে আমাদের এখানে, 250 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? আমরা 1 নম্বর প্রশ্নটা যেটা সলভ করছিলাম এই থিওরির মাধ্যমে, তোমরা আশা করি সবাই পারবা এটা। হ্যাঁ, করে ফেলো, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও দেখি। হ্যাঁ, এই যে অনেকে মেনশন করতেছে, হ্যাঁ ওর বন্ধুদের হচ্ছে মেনশন করতেছে, তুমিও চাইলে তোমার বন্ধুদের মেনশন করে দিতে পারো। ওকে, টাইমস আপ প্রায়। হ্যাঁ, চলো আমরা বেশি সময় নিব না। ওকে, আমাদের কি বলছে এখানে দেখো, 250 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? তাহলে আমরা এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য কি করবো ভাই, S is equal to 1000 W ভাগ MV। তাহলে এখানে আমার S কত দেওয়া আছে ভাইয়া, ডেসিমোলার 0.1। ওকে, 0.1, আর এখানে 1000 W এর মান দেওয়া আছে না, W এর মানটাই আমার এখানে বের করতে হবে। M এর মান কত, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে 40, আর এখানে ভি এর মান কত, 250 ml। তো এইটা একটু খেয়াল রাখবা, যদি তুমি ml এই রাখো তখন এই 1000 আর বাদ দিবা না, আর যদি তুমি এই ml থেকে লিটারে চলে যাও তখন 1000 গুণ করা যাবে না। ঠিক আছে, নর্মালি একটা মনে রাখবা, যদি তুমি ml ইউজ করো এই 1000 রেখে দাও সূত্রে, তো এই 250। তো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 25 100, তাহলে এই 10কে 100 দ্বারা ভাগ করলে এখানে একটা 10 থেকে যাবে, তার মানে এই 0.1 ইন্টু এই 10 এই পাশে চলে আসবে। তাহলে এখানে পাবো ডব্লিউ, তাহলে ডব্লিউ সমান কত পাবো ভাইয়া, দেখো তো 10কে যদি আমি 0.1 দ্বারা গুণ করি পাবো 1 গ্রাম। ঠিক আছে, এই যে যারা বি উত্তর করছো 1 গ্রাম, এই সূত্রে বসায় দাও, এই সূত্রে বসায় দাও, এই সূত্রে বসায় দিলে হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনটা কেমন কাজ করতেছে জানো, উল্টা উল্টা দাগ আসতেছে। আচ্ছা যাই হোক, 1.0 গ্রাম। ঠিক আছে, এটা তুমি আর গুণটুন করে কাটাকাটি করলে দেখবো 1 পাবা। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি সবাই উত্তর করছো। হ্যাঁ, রিয়ান, ফয়সাল, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সবাই উত্তর করছো। দেখি পরের প্রশ্ন, 6 নম্বর। 6, উত্তর করা শুরু করো। কি বলছে, কোন যৌগটি জারক হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে কারা? জারক হিসেবে কাজ করে কারা? জারক হিসেবে কাজ করে কারা? এটা থিওরিক্যাল প্রশ্ন, আশা করি পারবা। জারক হিসেবে কাজ করে কারা? জারক হিসেবে কাজ করে কারা?
ওকে ওকে, প্রায় সময় শেষ, চলো এটা সলভে চলে যাই, দেখি কে কি উত্তর করছে। এটা মোটামুটি কনফিউজড। হ্যাঁ ভাই, এই জন্যই এই যে মারিয়া নূর আজকে, হ্যাঁ তাড়াতাড়ি শুরু হয়েছে, এটা গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছিল, আসপেক্ট সিরিজ পেজ এবং হচ্ছে গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছিল। চলো এটা সলভে যাই। কোনটি জারক পদার্থ? তোমরা জানো ভাই জারক জারক কারা থাকে মেইনলি? অধাতু যারা, তারা হচ্ছে মেইনলি জারক থাকে। তাহলে এখানে তো তোমার সিঙ্গেল কোনো অধাতু দেওয়া নেই, তাহলে অধাতু। এরপরে আর কে কে আছে? ধরো পটাশিয়াম ডাইক্রোমেট, K2 Cr2O7, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। এরা হচ্ছে মেইনলি সাধারণত এরা হচ্ছে জারক। তাহলে এখানে দেখো অধাতু তো আলাদা দেওয়া নেই, পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া নেই, পটাশিয়াম ম্যাঙ্গানেট দেওয়া নেই, ডাইক্রোমেট দেওয়া নেই, ম্যাঙ্গানেট দেওয়া নেই, আর হচ্ছে দেখো নাইট্রিক অ্যাসিডে দেওয়া আছে তোমার এখানে অপশন ডিতে। ঠিক আছে, সবাই একটু কনফিউজড হয়ে গেছিল, যে সিডি মোটামুটি ম্যাক্সিমাম সি আর মানে বাকি অর্ধেক ডি এরকম। ওকে, যারা ডি উত্তর করছে নাইট্রিক অ্যাসিড হচ্ছে জারক। ঠিক আছে, ওকে, আশা করি যারা সি উত্তর করছে তারা ভুল বুঝতে পারছো। এই যে অধাতু, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে জারক, একটু মনে রাখবা। ওকে, এটার অপশন হবে ডি। ঠিক আছে, উত্তর হবে ডি। পরের প্রশ্ন চলে যায় 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন। ওকে, কি বলছে? H3PO4 অম্লের ক্ষারকত্ব কত? এইটা দেখা মাত্রই উত্তর পারার কথা। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা অঙ্ক। এটা হচ্ছে বাউতে আসছে, দেখো 15-16 সেশনে। ঠিক আছে, H3PO4 অম্লের ক্ষারকত্ব কত? অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, এগুলা দেখা মাত্রই পারার কথা। ঠিক আছে, এগুলো খুব কঠিন কনসেপ্ট না। ওকে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। হ্যাঁ, এটা মনে সহজ, মোটামুটি অনেক উত্তর করতেছো। যেটা একটু কঠিন তখন আর কেউ কমেন্ট করো না। ওকে, টাইম শেষ। ঠিক আছে, ওকে চলো সলভে চলে যাই দেখি আমাদের কি বলছে। H3PO4, তাহলে আমরা H3PO4 কে যদি ভাইয়া বিভাজিত করি, এটা দ্রবীভূত হইলে কি ঘটনা ঘটবে? এইখানে আমরা পাবো কি 3H প্লাস, এখানে কি পাবো 3PO4, এটা যদি ভাঙে তাহলে 3H প্লাস আর ফসফোনিয়াম আয়ন পাবো, সরি PO4 2 মাইন। তাহলে এই হচ্ছে আমাদের 3H প্লাস। তাহলে 3টা H প্লাস কে ভাইয়া প্রশমিত করার জন্য আমার 3টা OH মাইনাস লাগবে। তার মানে এই ক্ষারকীয় মূল্য কয়টা লাগতেছে ভাইয়া? 3টা, অর্থাৎ এই অম্লের ক্ষারকত্ব হচ্ছে 3, এই হচ্ছে 3। ঠিক আছে, মানে যেই কয়টা H প্লাস তৈরি হবে ওই কয়টা হচ্ছে তার ক্ষারকত্ব। ওকে, বই কখন দেওয়া হবে? হ্যাঁ, ধৈর্য ধরো। ওকে, সি। ঠিক আছে, তোমরা সবাই জানো যে প্রত্যেকদিন 30টা প্রশ্ন থাকে, 30টার ভিতরে 2টা প্রশ্ন আমরা বই গিফট করি। ঠিক আছে, তো আমরা এখন কত নম্বরে আছি? 7 নম্বরে। ধৈর্য ধরতে হবে। ওকে, 3, এটা হচ্ছে সি 3। মোটামুটি সি, 1-2 জন বাদে, ভুল করা বাদে বাকিরা সবাই সি উত্তর করছো। 8 নম্বরে যাই। কি বলছে নিম্নের, ওকে এটা তোমরা সলভ করতে থাকো, দেখি এরপরে সলভে যাই। কি বলছে? নিম্নের সবচেয়ে শক্তিশালী জারক কোনটি? একটু আগে ছিল যে জারক কারা, এখন হচ্ছে শক্তিশালী জারক কারা। ঠিক আছে, ওকে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। এগুলো যখন তোমাদের একাডেমিক পড়ালেখা করছিল তখন এই কনসেপ্টগুলো খুব প্রমিনেন্ট ভাবে ছিল। ঠিক আছে, বলছে কোনটি শক্তিশালী জারক কি, ওই কোন কনসেপ্টে আসবে সেটা একটু মনে রাখো। সহজে বলে দিই যে তোমার জারণ মান বেশি সে হচ্ছে শক্তিশালী জারক। এবার জারণ মান কোনটার বেশি খালি চোখে দেখলেও বোঝা যাওয়ার কথা একটু। ওকে, সময় শেষ। ওকে, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী জারক? হ্যাঁ, মোটামুটি ম্যাক্সিমামই ডি উত্তর করছো। ঠিক আছে, হ্যাঁ যারা শুরু করছো মিতুল আলম রোমান থেকে বাকিরা সবাই, হ্যাঁ আব্দুর রহমান হচ্ছে ডিরেক্ট অপশন লিখছো। ওকে চলো সলভে যাই দেখি। এখানে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের জারণ মান কত? এখানে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, তার মানে ক্লোরিনের জন্য +1 হওয়া লাগবে, অর্থাৎ ক্লোরিনের +1 জারণ মান। এইখানে হাইড্রোজেনের +1, অক্সিজেনের জন্য পাবো -2 × 2 মানে -4, অর্থাৎ এটা হওয়া লাগবে +3। ঠিক আছে, এরপর এটাতে আসি। হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, 3 দ্বারা গুণ করলে -6, অর্থাৎ এটা +5 হওয়া লাগবে। এইটাতে আসি, হাইড্রোজেনের জন্য +1, অক্সিজেনের জন্য -2 × 4 তার মানে -8, এই ক্লোরিনকে হওয়া লাগবে +7, অর্থাৎ এখানে +7 হচ্ছে সর্বোচ্চ কেন্দ্রীয় পরমাণু সর্বোচ্চ জারণ মান, অর্থাৎ তোমার এই যে যৌগটা আছে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে বুঝতে পারছো মোটামুটি যারা, হ্যাঁ সবাই ডি উত্তর করছো। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্ন। কি বলছে? মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি ধরনের বর্ণ ধারণ করে? এটা আশা করি সবাই পারবা। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন অনেক আসে, বাউতে আসছে আর অন্যান্য জায়গায় আসছে, সপ্তাহে একসাথে দেখাইতে পারবে না। এটা মোটামুটি অনেক জায়গায় আসে, একটা চার্ট থাকে, তোমার ওই চার্টটা একবারে মুখস্থ করে ফেলবে। এখন হয়তো মিথাইল অরেঞ্জ দিচ্ছে, অন্য জায়গায় মিথাইল রেড দিতে পারে বা ফেনোলফথেলিন দিতে পারে। ঠিক আছে, ওকে এটা তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও।
মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি দেয়, এর সাথে সাথে বলে দিবা যে ক্ষারীয় দ্রবণে কি দেয়, ক্ষারীয় দ্রবণে কি কালার দেয়। মিথাইল অরেঞ্জ অম্লীয়তে কি দেয়, ক্ষারীয়তে কি দেয়, দুইটাই বলবা। অম্লীয়তে কি দেয়, ক্ষারীয়তে কি দেয়, এটাও বলবা। ক্ষারীয়তে কি দেয়, ঠিক আছে। ওকে, 30 সেকেন্ড সময় শেষ। তোমার বলছে এখানে যে মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি বর্ণ ধারণ করে। ওকে, মোটামুটি সবাই 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 একজন একটু ভুল লিখছো, একজন ভুল লিখছো, একজন বাদে মোটামুটি সবাই হচ্ছে সঠিক উত্তর করছো, ঠিক আছে। তো এই মিথাইল অরেঞ্জ তোমার অম্লীয় দ্রবণে ভাইয়া লাল দ্রবণ দেয়, ঠিক আছে, লাল কালার, ঠিক আছে, লাল কালার। আর ক্ষারীয় হচ্ছে ভাইয়া হলুদ দেয়, হলুদ যদি এখানে দেওয়া আছে, এদের হচ্ছে ক্ষারীয়তে। এটা কোথায়, ক্ষারীয়তে। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ কি করবে, তোমার হলুদ কালার দ্রবণ দিবে। আর এসিডে দিবে লাল, এসিডে দিবে কি ভাইয়া, লাল দিবে এসিড, এসিডে দিবে লাল। আর বেইজে দিবে কোনটা, তোমার হলুদ, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি ক্ষারীয়তে হলুদ সবাই বলতে পারছো, ধন্যবাদ সবাইকে। ওকে, পরের প্রশ্নে চলে যাই, 10 নম্বর প্রশ্ন। ওকে, 10 নম্বর প্রশ্নে যাই, চলো 10, ঠিক আছে, স্টার্ট। কি বলছে দেখো, 500 গ্রাম ফেরাস অক্সাইডকে কার্বন মনোঅক্সাইড দ্বারা বিজারিত করলে কতটুকু ফেরাম পাবা তুমি, ঠিক আছে। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও। এটা হচ্ছে এই যে একটা বিক্রিয়া থেকে উৎপাদ তৈরি হওয়ার বেলায় যে মোল সংখ্যার সমান থাকে, ওই সূত্র দিয়ে তুমি করতে পারো, একটু হিন্টস দিয়ে দিলাম। ওকে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। হ্যাঁ, প্রায় হচ্ছে সময় শেষ আমাদের। দেখি, তোমরা 30 সেকেন্ডের ভিতরে উত্তর দিতে পারো না, তোমরা হচ্ছে একটু ওয়েট করো, ওয়েট করে হচ্ছে চিন্তা ভাবনা করো। পরীক্ষার হলে তো তোমার এত চিন্তা ভাবনার সময় থাকবে না। তুমি 100টা প্রশ্ন আছে, তুমি যদি 1 ঘন্টারে তুমি 100 দ্বারা ভাগ করো, তাহলে কি 1 মিনিটেরও কম পড়তেছে না? তো তোমার তো ওই হিসাবেই এখন টাইম ম্যানেজমেন্ট করে ইয়ে করতে হবে, এটাই তো তোমার প্র্যাকটিস। তুমি এখানে দিতেছো, প্লাস বাসায় বা নিজে নিজে যখন পরীক্ষা দিবা, তখন তো তোমার ওই 100টা দাগানোর মন মানসিকতা রাইখা হচ্ছে ইয়ে করবে। যদিও তুমি 100টা দাগাবা না, বাট তোমার তো টাইমের বাইন্ড করা টাইম, ঠিক আছে। ওকে, তো চলো এটার সলভে যাই। দেখো আমাদের এখানে কি বলছে, আমরা যদি বিক্রিয়া ঘটাই Fe2O3 এর সাথে কি করব, কার্বন মনোঅক্সাইড তৈরি করব, তাহলে এখান থেকে আমাদের ফেরাম তৈরি হবে, ফেরাম তৈরি হবে 2 মোল। তাইলে এখন আমরা কি জানি ভাইয়া, যে বাম পাশের মোল সংখ্যা ডান পাশের মোল সংখ্যা আলটিমেটলি কি হবে, সমান হবে। তাহলে এখানে m/w আর এখানের m/, এটা 1 1 ধরলাম, এটা 2 2 ধরলাম, এরকম। তাহলে এখন আমাদের কি বলছে, m মানে কতটুকু ভর আছে, 500 গ্রাম, ঠিক আছে। তাহলে 500 গ্রাম। আর এখানে w কত, এটার আমরা যদি আণবিক ভর চিন্তা করি কত আসবে ভাইয়া বলো তো। ফেরামের হতে তোমার কত, ধরো আমরা 56 ধরে নিলাম, 56 × 2, প্লাস অক্সিজেনের কত 16 × 3। স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে। ওকে, তো চলো এটা আমরা সবগুলোর মান লিখবো না, সরাসরি লিখে দিই। তোমরা এটা করো, দেখি কত সবাই মোটামুটি কত বলছো। বি, এই যে তোমরা এই শর্টকাট ইউজ করবে এখানে, m1w1 m2w2 দিয়ে আলটিমেটলি কত বের হবে ভাইয়া, 350 বের হবে, ঠিক আছে। তুমি কাটাকাটি করে দেখবা যে আর কোনো মান আসা সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি সবাই যারা উত্তর করছে তাদের সবারটাই ঠিক আছে, কেউ ভুল করো নাই, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, স্ক্রিনটা একটু ভুল কাজ করতেছে, মানে মিসটাচ হচ্ছে কোথাও, এরকম মনে হচ্ছে। ওকে, যাই হোক, আশা করি এটা সবাই পারছো। যেহেতু যারা উত্তর দিয়ে সবাই পারছো, তাই এটার বেশি এক্সপ্লেনেশন গেলাম না, শুধু m1w1 m2w2 এই সূত্র দিয়ে করে ফেলবা, ঠিক আছে। এই পাশে ডান পাশে কত ছিল, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে যাই 11 নম্বর প্রশ্ন। 11, একজন ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা হচ্ছে 360 মিলিগ্রাম পার ডেসিলিটার, এর পরিমাণ মিলিমোল পার লিটার এককে কত, ঠিক আছে। তাড়াতাড়ি উত্তর করে দাও। যে মিলিগ্রাম ডেসিলিটার থেকে যদি আমরা মিলিমোল পার লিটারে যাইতে চাই, তখন আমাদের কি করা লাগবে। আর এটা তোমরা বলবা যে ধরো মিলিমোল পার লিটারে দেওয়া আছে, তখন আমরা কত মিলিগ্রাম পার ডেসিলিটার বলতাম। ধরো এখানে দেওয়া আছে, আচ্ছা আগে এটা উত্তর করো, তারপরে বলবা যে অপোজিটটা হইলে কি হইতো, ঠিক আছে, অপোজিটটা হইলে কি হইতো। ওকে, টাইমস আপ, ঠিক আছে। তোমারে কি দেওয়া আছে ভাইয়া, রক্তে গ্লুকোজের মাত্রা দেওয়া আছে 360, কোন এককে দেওয়া আছে, মিলিগ্রাম পার ডেসিলিটার। তারপর সেখান থেকে আমাদের বলছে মিলিমোল পার লিটারে আসতে, ঠিক আছে। এখানে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি কি, যদিও ওইটার একটা বড় মেকানিজম আছে বা একটা হিসাব নিকাশ আছে বড়, কিন্তু এই এগ্রিকালচারে তত বড় হিসাব লাগবে না। তুমি শুধু এই মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে যদি মিলিমোল পার ডেসিলিটার যেতে চাও, তখন 18 দ্বারা ভাগ করে দিবা। কি করবা, এই মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে তুমি যখন মিলিমোল পার লিটারে যাবা, তখন কি করবা, 18 দ্বারা কি করবা ভাইয়া, ভাগ করবা, 18 দ্বারা ভাগ করবা।
তাইলে তুমি যদি মিলিমোল পার ডেসিলিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার যেত তখন কি করবে 18 দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে। হ্যাঁ, অপোজিটটা বললে 18 দ্বারা ভাগ না, 18 দ্বারা তখন গুণ করতা। মানে এখন তো তুমি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোলে আসতেছো, তখন তুমি কি করবে 18 দ্বারা ভাগ করবা। এখন 18 দ্বারা ভাগ করবা, এই যে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে গেলে 18 দ্বারা ভাগ করবা। তাহলে এই যে 360 দেওয়া আছে, 360 এটা তুমি 18 দ্বারা ভাগ করো, তাহলে এখানে বাবা 18, 18 দুগুণে 36, সাথে একটা শূন্য অর্থাৎ 20। এই হচ্ছে অপশন ডি, ঠিক আছে। হ্যাঁ, 2 জন বাদে না, সি হবে না ভাইয়া, সি না 18 না, 18 না, এখানে 18 না, 20 হবে। এই যে 360 কে তুমি 18 দ্বারা ভাগ করো, ঠিক আছে। হ্যাঁ, 18 দিয়ে ভাগ। আর যখন তুমি মিলিমোল পার লিটার থেকে তুমি হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার যাবা, তখন 18 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে যাই ভাইয়া, 12 নম্বর প্রশ্ন। ওকে, সলভ করো। এই প্রশ্ন দেখো কত জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে, ঠিক আছে। এটা একেবারে সহজ। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে, ঠিক আছে। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে? সবাই খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছ। এটা হচ্ছে 30-এর পর থেকে আবার 30, ঠিক আছে। 54 আবার বেশি সেকেন্ড হয়ে যায় না, এরকম না। ওকে, প্রায় সময় শেষ, প্রায় সময় শেষ, তাড়াতাড়ি উত্তর দাও। ওকে ওকে, দেখি মোটামুটি কে উত্তর করছো। সবাই এ উত্তর করছো। মেশকাত আহমেদ, মিতুল, ফয়সাল, অনু, তাসনুবা, সাফি, ফারিয়া, আহির, ফয়জুল্লাহ, ফারহানা, মারিয়া, খাদিজা, হ্যাঁ মোটামুটি সব, আব্দুর রহমান, হ্যাঁ সবাই মোটামুটি তোমরা এ উত্তর করছো। চলো দেখি ঠিক আছে কিনা। কি বলছে? 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, তাহলে আমরা জানি কি ভাইয়া, এস ইজ ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10, 10 ইন্টু পার্সেন্ট, ঠিক আছে। 10 ইন্টু পার্সেন্ট, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম। তাহলে পার্সেন্ট কত দেওয়া আছে ভাইয়া? 10। পার্সেন্ট কত দেওয়া আছে? 10। তাহলে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই এম মানে কত? সোডিয়াম কার্বনেটে ভরা 106, তাহলে 106 যদি হয়, তাহলে 100 ভাগ 106, 100 ভাগ 106 যদি হয়, মানে কাটাকাটি করলে 1-এর থেকে কম আসবে। তাহলে 1-এর থেকে কম কোথায় আছে? দেখো, এইটা আছে 1-এর থেকে কম, এইটা আছে 1-এর থেকে কম, এইটা আছে 1-এর থেকে কম। তার মানে 1-এর, এটা তো অনেক বেশি কম, এটা তো 0.09, তার মানে এটাও না, এটা 0.009, এটাও না, এটা দেখো 1-এর থেকে একটু কম আছে, 0.9, ঠিক আছে। ওকে, তাড়াহুড়োয় অনেকে এইগুলো দাগায় দিতে পারো, ঠিক আছে। এখন ধরো খুব ইজিলি পারতেছো, বাট পরীক্ষার হলে যায় ধরো এই ইজি জিনিসগুলো যদি ভুল করে দিয়েছো তখন আফসোস লাগবে বেশি। ওকে, 13 নম্বর প্রশ্ন যাই, চলো দেখি। 13 নম্বর প্রশ্ন কি বলছে? 18 গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে? একটু প্রশ্ন দিয়ে খেয়াল করবে যে কার্বন পরমাণু কয়টা আছে, ঠিক আছে। অণু পরমাণুর ব্যাপার সেবার আসলে একটু ঠান্ডা মাথায় উত্তর করবা। তোমারে বলছে যে 18 গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে। তোমরা গ্লুকোজের সাধারণ সংকেতটা জানো সবাই, আণবিক সংকেতটা জানো, তো পরমাণুর কথা যেহেতু বলছে ওইটা একটু মাথায় রেখে ইয়ে করবা। এখন এই টাইপের ক্যালকুলেশন তো তোমার একবারে অ্যাকুরেট আসবে না, তোমার একটু মাথায় কাজ করে নিতে হবে যে আসলে এরকম আনুমানিক এরকম হইতে পারে, ঠিক আছে। অ্যাকুরেট লাগবে না তখন। ওকে, তাড়াতাড়ি করে দাও, পারতেছো সবাই। দেখজন ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছ, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। ওকে, চলো কি বলছে আমাদের? 18 গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে? তাহলে আমরা সূত্রে চলে যাই। আমরা জানি গ্লুকোজের পারমাণবিক ভর কত, আণবিক ভর কত? 180। তাইলে আমরা জানি কি ডব্লিউ ভাগ এম ইন্টু এক্স ভাগ এন, এই হচ্ছে আমাদের মোল সংখ্যার সাথে সূত্র। তাহলে ডব্লিউ কত হচ্ছে? 18 গ্রাম। আর আমরা আণবিক ভর জানি কত ভাইয়া? গ্লুকোজের 180, তাহলে এক্স এর মান জানা নাই, আর এখানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে, এখন কথা হলো গ্লুকোজ তো একটা যৌগ, তার মানে তার অনুসংখ্যা বের হবে, এক্স এর মান অনুসংখ্যা বের হবে। তাহলে এখানে কাটাকাটি করলে আমি পাবো কত? 10, ঠিক আছে। তাহলে এইটারে এই পাশে পাঠাই দিই, তাহলে এক্স এর মান বের করার জন্য এইটার উপরে পাঠাই দিব, তার মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 22টি অনু পাবো, ঠিক আছে। এই যে এইটারে আমরা নিচে আসে এই পাশে ভাগ ইয়ে করে দিলে 10 দিয়ে কাটাকাটি করলে এইটা পাবো, বাট এটা তো অনু, বাট আমার বলছে কার্বন পরমাণু। তোমরা জানো যে গ্লুকোজে কার্বনের পরমাণু কয়টা থাকে? 12টা, সরি 6টা থাকে, 6টা। তাহলে 6 দ্বারা গুণ করলে, 6 দ্বারা যদি গুণ করো তাহলে দেখো 6 ইন্টু 02, তাহলে এই 6কে তুমি 6 দ্বারা গুণ করলে 6 6 36, মানে 36 টাইপের কিছু একটা হবে। তাহলে দেখো এইটা একটা 36 আছে, এইটা একটা 36 আছে, ঠিক আছে। তাহলে কোনটা হইতে পারে বলো তো ভাইয়া? কোনটা হইতে পারে? এখানে 22 আছে না, তাহলে 6 6 যদি 36 হয়, তাহলে আমরা তো সাইন্টিফিক আকারে রাখতে গেলে 36, তার মানে যে 36 আছে একটা দশমিক এই পাশে করলে দিলে আমাদের আরো একটা 10 চলে আসবে, এই হচ্ছে 23। আর এইটা কি হয়েছে? ধরো এই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ছিল, এর যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে 6 6 36, এইরকম
ইন্টু 10^22, তাহলে এখানে একটা দশমিক আসলে এখানে আরো এক যোগ হবে, ঠিক আছে, কিন্তু এখানে আরো 2 যোগ করে দিছে, অর্থাৎ এইটা হবে না, হবে বি। ঠিক আছে, অনেকে সি উত্তর করছো, না সি না ভাইয়া, এইটা সেজন্য প্রথমে বলছি যে একটু ঠান্ডা মাথায় উত্তর করবে। এই টাইপের প্রশ্ন দেখে মনে হয় সহজ, বাট তুমি যখন করতে যাবা তখন তুমি একটু প্রবলেম ফেস করবা। ওকে, পরের প্রশ্নে যাই, চলো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, ওকে স্টার্ট। দেখি কি বলছে, SO2 এর ক্ষারকত্বের মান কত? কিছুক্ষণ আগে একটা ক্ষারকত্বের অঙ্ক ছিল, ঠিক আছে, ওই কনসেপ্টে এটা হিসাব করে নাও। SO2 এর ক্ষারকত্বের মান কত? ওকে, মোটামুটি অনেক উত্তর করতেছো। এটা তো ভ্যারিয়েশন পাইতেছি উত্তরের, ঠিক আছে, করতে থাকো দেখি। কিছু প্রশ্ন থেকে সবাই একরকম উত্তর দেয়। ওকে, টাইমস আপ। দেখো তোমারে বলছে কি, এই সালফেট জায়নটা SO2 এটার ক্ষারকত্বের মান কত? তুমি জানো যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে SO2 যদি যোগ করো তখন তুমি কি পাবা ভাইয়া? সোডিয়াম সালফেট পাবা, এরকম পাবো, ঠিক না? তো এখন এই ক্ষেত্রে সোডিয়াম কয় মোল যাবে বলো তো? এটার সাথে এটা বিক্রিয়া করবে কয় মোল? এখানে আসবে 2 মোল, কারণ দেখো সোডিয়ামের নিচে 2 আছে, তার মানে এখানে 2 মোল, তার মানে আলটিমেটলি এখান থেকে OH 2 বার লাগতেছে, ঠিক আছে। এই ক্ষারকত্ব আমার কয় মোল লাগতেছে ভাইয়া? 2 মোল। তাইলে এখানে অপশন হচ্ছে এ, অর্থাৎ এই সালফেট এর সাথে কে কয় মোল যোগ করতেছি আমরা, মনোক্রোটিক যে ক্ষারগুলো আছে সেগুলো কয় মোল লাগতেছে? এখানে 2 মোল, অর্থাৎ এটার ক্ষারকত্ব হচ্ছে 2, ঠিক আছে। হ্যাঁ, আজকেও 2টা বই দিব ভাইয়া। ওকে, চলো আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসছি, ঠিক আছে। সবারই তো এটা বলি যে 15টা প্রশ্নের ভিতরে আমরা একটা বই দিব, তাহলে 14 নম্বরে চলে আসছি, তাহলে এটা সবার বোঝার কথা যে 15 নম্বর প্রশ্নে আজকের হচ্ছে প্রথম বই গিফট পাবা, ঠিক আছে। সবাই একটু রেডি থাকো। আর যারা হচ্ছে 16 নম্বর কই পাইলে রে ভাই? অনুষা, তুমি 16 নম্বরে কি আমরা গেছি এখনো? 16 নম্বর কেন লিখছো? ওকে, ঠিক আছে, চলো দেখি এই 14 নম্বর 15 নম্বর প্রশ্নে হচ্ছে আজকের প্রথম বই আমরা গিফট করব। সবাই একটু রেডি হয়ে বসো, ঠিক আছে। বললো না যে ভাই নেট প্রবলেম, আমার উত্তর আগে দিছি, এগুলো বললো না কাইন্ডলি। এগুলো বললে হচ্ছে আমার কাছেই খারাপ লাগে যে ভাই তোমার সাথে তো আমার পার্সোনালি পরিচয় নেই, যে আমি তোমার হচ্ছে এদিকে পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো চলো 15 নম্বর প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্ন আজকের প্রথম বই, ঠিক আছে। ওকে, টাইম স্টার্ট, ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। S2O32 মাইনাস S4O62 মাইনাস, এইখানে 2 জায়গায় সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সালফারের জারণ সংখ্যা কোনটায় কত? ঠিক আছে, সবার আগে উত্তর করছো কে একটু দেখে নি। অরিত্র বিশ্বাস সবার আগে উত্তর করছো, বাট সঠিক কিনা আমরা একটু পরে দেখবো। তারপর উত্তর করছো মোতালেব হোসাইন, তারপরে মিতু আলম, তারপরে মারিয়ানুর, এরপরে রাঞ্জু সরকার, পরে মরিয়ম আক্তার, এরপরে ফারহান আক্তার, আচ্ছা আরো অনেকেই উত্তর করছো। ওকে, ঠিক আছে, টাইমস আপ, ঠিক আছে। তো এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু দুইটাতেই ভাইয়া সালফার আছে, এখানেও সালফার আছে, এখানেও সালফার আছে, তাহলে তোমরা জানো যে কিভাবে আমরা জারণমান বের করি। তো চলো একটু জারণমান বের করি। তাহলে ধরো এখানে আমি সালফারের জারণমান জানি না, যেহেতু জারণমানটা অজানা, তাহলে এখানে সালফার এক্স ধরলাম, সালফার পরমাণু আছে 2টা, প্লাস অক্সিজেন হচ্ছে -2, তাহলে আলটিমেটলি দাঁড়াবে -6, ঠিক আছে, -6 দাঁড়াবে। তাহলে x -6, তোমরা জানো যে যৌগমূলকগুলোর উপরে যেই আয়ন সংখ্যা থাকে জারণ মানের সমষ্টি হয় তত। তাহলে এই ক্ষেত্রে 2x = 8, x পাবো +4, ঠিক আছে। +4 কোথায় আছে? এইখানে +4 আছে। ওকে, এটা হচ্ছে একটা। তারপরে দেখি S4 আর হচ্ছে কত আছে? তাহলে একটার জন্য x আর 4টার জন্য হচ্ছে 4x, প্লাস একটা অক্সিজেনের জন্য -2, তাহলে 6টা অক্সিজেনের জন্য -12 =-2, তাহলে এই ক্ষেত্রে পাবো 4x = 10, তাহলে x পাবো 2.5। আচ্ছা, এটা মনে হয় একটু হয়েছে, এটা -2 এই পাশে গেলে, আচ্ছা আচ্ছা, সরি, এখানে কত দাঁড়াবে আমাদের? এই পাশে -6, এই পাশে +6, তাহলে দাঁড়াবে হচ্ছে +4, আর এই 2x, তাহলে x সমান পাবো +2, ওই 2 দ্বারা ভাগ করি নেই তখন। ওকে, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে পাবো +2.5। তাহলে এখন দেখো +2 কোথায় আছে? এই একটা +2 আছে, ওই একটা +2 আছে, এখানে 2.5 আছে পরেরটা, এখানে -2, অর্থাৎ বি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। তোমরা জানো, হ্যাঁ, ওই প্রথমে হচ্ছে 2 দ্বারা ভাগ করি নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, অনেকেই বলছো। ওকে, চলো দেখি কে সবার আগে উত্তর করছো 15 নম্বর প্রশ্ন। এই তো সবার আগে 15 নম্বর উত্তর করছো মিতুল আলম রোমান। হ্যাঁ, তুমি ভাইয়া হচ্ছে বি নম্বর উত্তর করছো। হ্যাঁ, ঠিক আছে, মিতুল আলম রোমান ভাইয়া, তোমার প্রশ্নের উত্তর সবার আগে এখানে আসছে, ঠিক আছে। মিতুল আলম রোমান,
মিতুল আলম রোমান, তুমি হচ্ছে ভাই, তুমি মনে এর আগে একটা বই জিতছিলা, একটু নামটা পরিচিত লাগতেছে। মিতুল আলম রোমান, তুমি হচ্ছে আজকের প্রথম বিজয়ী। হ্যাঁ, তোমার কমেন্ট তো আসছে, ফারিয়া ইসলাম ভাইয়া আসছে। ওকে, হ্যাঁ, এই যে মিতুল আলম রোমান, তুমি হচ্ছে ভাই আজকের প্রথম কুইজ বিজয়ী। ঠিক আছে, তুমি আমাদের আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে তুমি নক করবা, তোমার ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিবা, আশা করি বই পেয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে, 2 দিন একটু সময় লাগতে পারে। ওকে, যে শুরু হয়ে গেছে, তৌহিদুল ইসলাম রাতুল ভাই, আমি সবার আগে উত্তর করছি। ঠিক আছে, ওকে, পরের প্রশ্নে যাই। 16 নম্বর। 16 নম্বর কি বলছে, যে একটি যৌগের স্থূল সংকেত CH2Cl এবং আণবিক ওজন 99 হলে এর আণবিক সংকেত কোনটা হবে? অর্থাৎ তোমার স্থূল সংকেত দেওয়া আছে, আণবিক সংকেত, আণবিক ভর দেওয়া আছে, এবং তোমার আণবিক সংকেত বের করতে বলছে। ঠিক আছে, হ্যাঁ, তৌহিদুল ইসলাম রাতুল ভাইয়া, এখন তোমার হচ্ছে যারটা আমাদের স্টুডিওতে সবার আগে আসে, আমরা হচ্ছে তারই বিজয়ী ঘোষণা করি। এখন তোমার কাছে তোমার কমেন্টটাই সবার আগে মনে হবে। ঠিক আছে, এখানে এখানে পার্সিয়ালিটির কিছুই নেই, ইভেন তোমাদের পার্সোনালি আমি কারোই চিনি না। ঠিক আছে, ওকে, টাইমস আপ। দেখো কি বলছে, একটি যৌগের স্থূল সংকেত CH2Cl এবং আণবিক ওজন 99, তাহলে আণবিক সংকেত কত? তাহলে তোমরা জানো একটা সূত্র আছে কি ভাইয়া, যে স্থূল সংকেত CH2Cl, এখানে আমরা n কাউন্ট করব, এটা সমান হচ্ছে আণবিক ভর। তাহলে এখন একটা কার্বনের জন্য পাবো 12, হাইড্রোজেনের জন্য +1 × 2, তার মানে 2, ক্লোরিনের জন্য পাবো 35.5, এর গুণ করবো n দ্বারা, সমান 99। তাহলে এখানে কত আসবে, 12 আর 2 14, 14 আর 35 49, 49.5। তাহলে 49.5 ইন্টু n সমান 99। যদি আমরা n এর মান বের করতে চাই, 49.5 দ্বারা ভাগ করলে পাবো 2, তার মানে n সমান সমান পাবো 2। তাহলে এখানে CH2Cl, এই CH2Cl এটা যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে C2H4Cl2, এই হচ্ছে আমাদের আণবিক সংকেত। তাহলে এটা কোথায় আছে ভাইয়া, C2 আছে কোথায়, এই হচ্ছে একটাই অপশন আছে, C2। ঠিক আছে, C2H4Cl2। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, পরের প্রশ্নে চলে যাই, 17 নম্বর প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, বলছে প্রাণীদেহে প্রোটিনের পার্সেন্ট কত? প্রোটিনের নাইট্রোজেনের পার্সেন্ট কত? ওকে, এটা দেখা মাত্রই পারার কথা। তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, 17 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও, এটার জন্য বেশি প্রশ্ন পাবো। তৌহিদুল ইসলাম রাতুল ভাই, তোমার যদি ভালো না লাগে তুমি ক্লাস নাও করতে পারো, এখানে রেসিজমের কিছুই নেই। ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় যে রেসিজম, তাহলে আর কি করবো, তাহলে তুমি হয়তো কোয়াইট করতে পারো। যাই হোক, তোমার এত করে বুঝাইলাম, তারপর তোমার কাছে যদি সন্দেহ থাকে তাহলে কি করব। ওকে, প্রাণীদেহে প্রোটিন যোগে নাইট্রোজেনের পরিমাণ কত? ওকে, টাইমস আপ প্রায়। ঠিক আছে, এটা তো ফিক্সড, মানে এটা মুখস্থ করবা এই আর কি। এখানে নাইট্রোজেনের পরিমাণ কত ভাই, 16% থাকে। হ্যাঁ, প্রোটিনে হচ্ছে নাইট্রোজেন 16% থাকে, আরো কিছু কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, এগুলোর পার্সেন্টগুলো একটু জেনে রাখবা। এখন হয়তো নাইট্রোজেন দেওয়া আছে, অন্য জায়গায় কার্বন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, ওগুলোর পার্সেন্টগুলো মনে রাখবা পাশাপাশি। ঠিক আছে, প্যারালালি মনে রাখবা একটু। ওকে, পরের প্রশ্ন 18 নম্বরে যাই। 18 নম্বর কি বলছে, ওকে, রেডক্স বিক্রিয়ায় 5 মোল ফেরাম কে তুমি যদি ফেরাম 2+ ফেরাসকে জারিত করো, সেই ক্ষেত্রে কত মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হবে? ঠিক আছে, এটা পারার কথা, কারণ তোমাদের একাডেমিকে এই প্রশ্নগুলো অনেক বেশি আসতো। তোমরা যখন জারণ বিজারণের ম্যাথগুলো সলভ করতা, তখন এই জিনিসটা, এই যে ফেরামই বারে বারে লাগতো। ঠিক আছে, ফেরাম আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেটই সরাসরি লাগতো। ঠিক আছে, ওকে, প্রায় শেষ। ওকে, সময় শেষ। আচ্ছা, তোমরা এখানে সমতাকরণ করে দেখবা যে 5 মোল ফেরাম, হ্যাঁ 5 মোল Fe2+ এর সাথে তোমার লাগবে 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, 1 মোল। হ্যাঁ, তাহলে এখানে 1 মোল আছে কোথায়, যে এতেই আছে 1 মোল। ঠিক আছে, তাহলে যদি এটা বলতো, যদি এটা 5 মোল থাকতো, এটা 5 মোল থাকলে তখন তোমার ফেরাম কতটুকু বিক্রিয়া করতে, 1/5 মোল। ঠিক আছে, বা 0.2 মোল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অপোজিটটা থাকলেও যেতে পারো, যদি এটা 5 মোলের সাথে এটার 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বিক্রিয়া করে, তাহলে 1 মোলের সাথে কত বিক্রিয়া করবে, তাহলে 0.2 মোল। ঠিক আছে, 0.2 মোল, তখন 0.2 মোল। আশা করি বুঝতে পারছো এটা। হ্যাঁ, অপোজিটটা থাকলেও যেতে পারো। ঠিক আছে, এটা 5 মোল দেওয়া আছে, এটা 5 মোলের সাথে 1 মোল, তাহলে এটা 1 মোল থাকলে এটা 0.2 মোল, বা এটার 5 মোলের সাথে এটা কতটুকু বিক্রিয়া করবে, এরকম আর কি। ওকে, 19 নম্বর প্রশ্নে যাই, চলো। 19 বাষ্প ঘনত্ব 17 দেওয়া আছে। বাষ্প ঘনত্ব কোনটির বাষ্প ঘনত্ব 17? আচ্ছা, বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে, তোমরা জানো বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক আছে, সেইখানের সাথে এটা রিলেটেড করবা। ঠিক আছে, কোনটির বাষ্প ঘনত্ব 17? বাষ্প ঘনত্ব ইন্টু 2 সমান কত, আণবিক ভর। বাষ্প ঘনত্বের 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো ভাই, আণবিক ভর পাবো। তাহলে আণবিক ভরের সাথে সম্পর্ক এখানে দেখো কোনটার আছে, তার মানে 17 তুমি যদি 2 দ্বারা গুণ করো, এটার উত্তর বলেই দিছি, তারপরও
ওকে, প্রায় সময় শেষ এটার। চলো, এখানে আমাদের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 17, তাহলে এর যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 17 দুগুণে 34, অর্থাৎ এটা হচ্ছে আণবিক ভর। এখন কোন যৌগের আণবিক ভর 34? পানির আণবিক ভর 18। H2SO4 এর আণবিক ভর কত? এখানে সালফারের 32 আর 2 34, অর্থাৎ এই যে অপশন বি। ঠিক আছে, অক্সিজেনের 32 আর সালফার ডাইঅক্সাইড সালফার হচ্ছে 32 প্লাস হচ্ছে 32 64। ঠিক আছে, এটার 64, এটার 32, এটার হচ্ছে 34। তার মানে যেটার সাথে হচ্ছে রিলেটেড, বাষ্প ঘনত্বরে 2 দ্বারা গুণ করলে আমরা জানি আণবিক ভর, হ্যাঁ যে 34 H2S। ঠিক আছে, অর্থাৎ এটা বি উত্তর হবে, বি। ঠিক আছে, পরেরটা যাই ভাই, চলো 34 হবে, হ্যাঁ H2S। ঠিক আছে, ওকে 20 নম্বরে চলে যাই। 20 নম্বর কি বলছে দেখো, তোমার বলছে একটি মোলার দ্রবণের মোলারিটি হিসাব করার জন্য নিচের কোন নিয়ামকটির প্রয়োজন হয় না। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ঘনমাত্রার হিসাব নিকাশ করি সেখানে তুমি সমীকরণটার দিকে তাকাইলেই দেখো যে কোনটা এখানে দরকার পড়তেছে না। ঠিক আছে, S = 1000 W ভাগ MV, ওই সূত্রে যাও তাইলেই হচ্ছে বুঝতে পারবা। 1000 W ভাগ MV, ওইখানে চলকের পরিচয়গুলো তাকাইলে হচ্ছে বুঝতে পারবা। ওকে, কয়েকজন ভুল লিখছো, এটা তো অনেক সহজ ছিল, এটা ভুল করার কথা না। দেখো S = 1000 W ভাগ MV, এখানে এটা হচ্ছে ঘনমাত্রা, W মানে কি? দ্রবের ভর, দ্রবের ভর, দ্রবের ভর, M মানে আণবিক ভর, V মানে আয়তন। তাহলে দেখো এখানে বলছে দ্রবের আণবিক বা পারমাণবিক ওজন মানে ভর, এই তো, তার মানে এই যে W, এটার প্রয়োজন আছে। দ্রবের পরিমাণ, আচ্ছা আণবিক বা পারমাণবিক ওজন অর্থাৎ যে আণবিক ভরের কথা বলছে এটা লাগবে। দ্রবের পরিমাণ কতটুকু আছে W, এটাও লাগবে। দ্রবণের মোট আয়তন এই যে V, এটাও লাগবে। বাট দ্রাবকের আণবিক ওজন, ধরো তুমি শরবত বানাইছো, সেখানে পানি কতটুকু আছে ঘনমাত্রা ম্যাটার, সেটা তার উপর করবে না। কতটুকু পানি আছে এটার ওজনটা এখানে ম্যাটার করবে না, তার আয়তন ম্যাটার করবে। ঠিক আছে, দ্রাবকের আণবিক ওজন এইটা ম্যাটার করবে না। অর্থাৎ সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, অনেকেই ভুল করছো, বি বলছো না। বি তো দরকার আছে, দ্রবের পরিমাণ এই যে W, এটা তো পরিমাণ দরকার আছে। ওকে, পরের প্রশ্নে যাই। 21 নম্বর প্রশ্ন। 21 দেখো কি বলছে এখানে, 250 সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণে কত গ্রাম H2SO4 আছে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে। ঠিক আছে, সেজন্য দেখো যে এই সেম টাইপের প্রশ্ন কিন্তু 3টা প্রশ্ন আজকে সেট করা হয়েছিল। ঠিক আছে, প্রথমটা, তারপর হচ্ছে 8-9 নম্বর দিকের প্রশ্ন ছিল, আর এই যে আরেকটা প্রশ্ন। ওকে, তাড়াতাড়ি উত্তর করো, এগুলো খুব তাড়াতাড়ি তোমাদের মানে ক্যালকুলেশন করতে হবে। দেখা গেলো এগুলোতে টাইম বেশি দিয়ে ফেললে পরে তোমার থিওরিক্যাল প্রশ্নে তুমি আর সময় পাবে না। দেখা গেলো একটা জিনিস পারো বাট এগুলোতে সময় দিয়ে ফেলছো বেশি, তখন তুমি এগুলো উত্তর করতে পারো না। ওকে, 30 সেকেন্ড সময় শেষ তোমাদের। চলো সলভে যাই। এই টাইমটা দেওয়ার কারণ হচ্ছে তুমি এই সেকেন্ডের ভিতরে তুমি পারো কিনা। ঠিক আছে, নিজের এখন থেকে একটু প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসতে হবে যে আসলে এটা আমি পারি কিনা এই সেকেন্ডের ভিতরে। তাহলে আমার বলছে কত গ্রাম H2SO4 আছে, তাহলে আবার যাই। S = 1000 W ভাগ MV, তাহলে এখানে আমাদের কত গ্রাম W এর মান লাগবে, তাহলে S MV ভাগ 1000 সমান W। তাহলে S এর মান কত, ডেসিমোলার বলছে, তাহলে 0.1, এই হচ্ছে 0.1 ইন্টু M মানে আণবিক ভর, H2SO4 এর আণবিক ভর কত ভাইয়া 98, আর হচ্ছে কি আছে V মানে আয়তন, যেহেতু আমার এখানে আয়তন কত দেওয়া আছে 250। আচ্ছা তোমরা জানো সেন্টিমিটার কিউব মানে কি, এটা ml, সেন্টিমিটার কিউব মানে কি ml, এর 1000 দ্বারা ভাগ করব। যেহেতু আমি ml কে আর কোনো কিছু চেঞ্জ করি না সেজন্য 1000 থাকবে। তাহলে এখানে কাটাকাটি যদি করি, এই শূন্য কাটা এই শূন্য কাটা, তারপরে আর তো কাটা যাচ্ছে না, তাহলে এখানে কি করতে পারি 25 কে 25 আর এখানে 4, তাহলে এখানে পাবো 9.8, 9.8 ভাগ 4, 9.8 কে 4 দ্বারা ভাগ করলে তাহলে 2 পয়েন্ট সামথিং পাবো। আচ্ছা এটা একটু আবার হিসাব করতে হবে। যদি আমরা এখানে 98 ইন্টু 40, তাহলে 40 দুগুণে 80, আর এখানে কত পাওয়া যায়, দাঁড়াও এটা ক্যালকুলেটর হিসাব করে নিই। 98 40 দ্বারা ভাগ করলে তাহলে কত আসতেছে 2.40 দুগুণে 80, আর হচ্ছে এখানে 20 সামথিং, আর যদি হিসাব করি 63 এরকম আসবে না। ঠিক আছে, 5 এর কাছাকাছি থাকবে, 5 এর কাছাকাছি থাকবে। তাহলে 5 এর কাছাকাছি এই একটাই অপশন আছে, কাছাকাছি। ঠিক আছে, একেবারে তো অ্যাকুরেট হিসাব করা এখানে সম্ভব না, এটা বুঝতে পারো তোমরা। তাহলে 2.45 এইটা হবে। ঠিক আছে, মানে 2.5 এর কাছাকাছি হবে, তাহলে যে 2.45 এটাই আছে। হ্যাঁ, এটা মানে সহজ ছিল, হ্যাঁ তাড়াতাড়ি অনেকেই বলে ফেলছো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। ওকে, পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, নিচের কোনটি জারণ বিজারণ প্রক্রিয়া নয়, অর্থাৎ কোনটি নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে,
এখানের কোনটি নন রেডক্স বিক্রিয়া নয়? তোমাদের বইয়ে যখন তোমরা একাডেমিকে এইচএসসির জন্য পড়ছিলা তখন এখানের একটা উদাহরণ সরাসরি আসতো যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না। জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না মানে কি, সেখানে জারণ মান বা বিজারণ মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, বা জারণ মান কোনো পরিবর্তন হবে না। এটা দেখেই পারার কথা, ঠিক আছে, কারণ এই একটাই উদাহরণই বারে বারে আসতো, কোনো চেঞ্জ করতো না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সবাই এটাই উত্তর দিতেছো, ঠিক আছে, ওকে, টাইমস আপ। দেখি হ্যাঁ, মোটামুটি ম্যাক্সিমাম সি উত্তর করছো, তো চলো আমরা সির একটু অপশন টেস্ট করি। এখানে সোডিয়ামের +1, ক্লোরিনের -1, সিলভারের +1, নাইট্রেটের -1, এখানে সোডিয়ামের +1, নাইট্রেটের -1, সিলভারের +1, ক্লোরিনের -1। তাহলে দেখো এইখানের জারণ মান যা যা আছে, যার জারণ মান যা আছে এখানে তাই আছে, অর্থাৎ জারণ মানের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে নাই, অর্থাৎ এইখানে কোনো জারণ বিজারণ ঘটে নাই। বাকিগুলোতে তুমি দেখো জারণ বিজারণ ঘটছে। এখানে ক্লোরিন যেহেতু অণু আকারে আছে বা যৌগ আকারে আছে, তাহলে এটার জারণ মান 0, বাট এখানে হাইড্রোজেন +1, ক্লোরিন -1, তাহলে এই ক্ষেত্রে দেখো সালফারের এখানে -2, হাইড্রোজেনের +1 × 2, তার মানে +2, তাহলে সালফার -2 থেকে 0 হয়েছে, ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, তার মানে জারণ বিজারণ হয়েছে, চেঞ্জ হয়েছে। এখানে হাইড্রোজেনের 0, এখানে হাইড্রোজেনের +2 বা +1 × 2 যাই বলো, তার মানে এখানে জারণ বিজারণ হয়েছে। তার মানে এখানে ফেরামের +2 +3 আছে, ক্লোরিনের -1 আছে, এখানে স্ট্রনশিয়ামের কত আছে তোমার, এখানে আছে +2, এখানে -2, এখানে ওরা আবার +4 হয়ে গেছে, তাহলে +2 থেকে +4 হয়ে গেছে, অর্থাৎ এটা চেঞ্জ হয়েছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, এটা তোমরা সবাই পারছো, ধন্যবাদ তোমাদের আর কি। তার মানে এইখানে কোনো জারণ বিজারণ হয়নি, এই একটা উদাহরণই বারে আসে, ঠিক আছে, এখানে চেঞ্জ করে না তেমন। পরের প্রশ্নে যাই, 23 নম্বর প্রশ্ন। ওকে, 23 নম্বর প্রশ্ন, কোন দ্রবণটির নরমালিটি ও মোলারিটির মান সমান? নরমালিটি ও মোলারিটির মান সমান, নরমালিটি ও মোলারিটির মান সমান। ওকে, তোমরা জানো যে নরমালিটি আর মোলারিটি কখন সমান হবে ভাইয়া? আচ্ছা, এটা দিয়ে এই কনসেপ্ট দিয়ে তো করে ফেলতে পারবা, নরমালিটি মোলারিটি কখন সমান হবে। ওকে, সবাই দেখি 23 নম্বর উত্তর করতেছো। ওকে, 30 সেকেন্ড হয়ে যাচ্ছে প্রায়। ওকে, টাইমস আপ। চলো দেখি এখন আমাদের কি বলছে, নরমালিটি আর মোলারিটি সমান হবে। নরমালিটি আর মোলারিটির মান কখন সমান হয় ভাইয়া? যখন তোমার এটার তুল্য ভর আর আণবিক ভর সমান থাকে, তুল্য ভর আর আণবিক ভর যখন সমান থাকে। তাহলে আমরা জানি কি তুল্য ভর মানে কি? তুল্য ভর মানে কি ভাইয়া? তুল্য ভর সমান কি আণবিক ভরকে আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে দেব। আণবিক ভর দ্বারা কি করব? আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব, তুল্য সংখ্যা। তাহলে এখন এইটার তুল্য সংখ্যা হচ্ছে 1, এইটার হচ্ছে 2, এইটার 2, এইটার 2, তাহলে এখানে এই শুধু 1, তুল্য সংখ্যা হচ্ছে ওর 1, মানে ও একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই আণবিক ভরকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তার মানে আণবিক ভরও যা, তুল্য ভরও তা। তাহলে এই ক্ষেত্রে আণবিক ভরের তুল্য ভর সমান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে সেই ক্ষেত্রে এটার মোলারিটি আর নরমালিটি কি হবে ভাইয়া? সমান হবে। হ্যাঁ, এই যে এ ম্যাক্সিমাম হচ্ছে এই উত্তর করছো। হ্যাঁ, ঠিক আছে, পারছো সবাই, ধন্যবাদ। দেখি পরের প্রশ্নে যাই, 24 নম্বর প্রশ্ন। রেডি থেকো, আরেকটা প্রশ্নে কিন্তু আমরা বই গিফট করবো, ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে যেটাতে বই গিফট করা হবে, ঠিক আছে। ওকে, 24 নম্বরে যাই। ওকে, টাইম শুরু। কি বলছে দেখো, 18 গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা কয়টি? ঠিক আছে, ওই যে এই টাইপের প্রশ্ন ছিল, এটা সিবাসুতে আসছে, যেহেতু সিবাসু এবার লিডে আছে, তো সিবাসুর প্যাটার্নগুলো একটু ভালো করে ফলো করবা। শুধু যে ওদেরটা এমন না, ওরা কিন্তু একা প্রশ্ন করবে না, হ্যাঁ, কমিটি থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটির সমন্বয় কমিটি হয়, যে ওই একজনের দিয়ে দিবে তাহলে তো গুচ্ছে থেকে তো লাভ নেই, বুঝছো কথা? আচ্ছা দেখো, তোমার বলছে 18 গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা কয়টা। তুমি যখন এক্স ভাগ এনে এই ডব্লিউ ভাগে এম এটা হিসাব করবা, তখন হচ্ছে অনুসংখ্যা বের হবে, বাট তোমার বের করতে বলছে পরমাণুর সংখ্যা। ওকে, টাইম শেষ, ঠিক আছে। তোমাদের অডিয়েন্স অনেক কমে গেছে, এই যে অনেকে হচ্ছে বইটি পাও না, সেজন্য ইয়ে করো। আচ্ছা যাই হোক, দেখো বলছে 18 গ্রাম পানি, তার মানে ডব্লিউ ভাগ এম, এই তো ডব্লিউ ভাগ এম সমান পরমাণুর সংখ্যা, তাহলে এক্স ভাগ এন এ, বাট এটা যেহেতু একটা যৌগ, তো সেই ক্ষেত্রে এক্স এর মান হবে অণুতে। তাহলে আমারে বলছে পরমাণু, পানির একটা অণুতে কয়টা পরমাণু থাকে ভাইয়া? 3টা পরমাণু, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, তার মানে 3 দ্বারা প্রথমে গুণ করে দেব, ঠিক আছে, তাহলে একবারে মানে নগদে বের হয়ে যাবে। তাহলে 3 × x এন এ, তাহলে ডব্লিউ এর মান কত? 18। এখানে তো আণবিক ভর তো 18ই, তাহলে এখানে 3x n এর মান হচ্ছে 6.02 × 10⁻23, 10⁻23, এখানে পাবো 1, এখানে পাবো 1, তাহলে এইটাই পাশে চলে যাবে, তাহলে 3x সমান এখানে পাবো 6.02 × 10⁻23। তার মানে আচ্ছা দুঃখিত, আমরা এইভাবে না করে অন্যভাবে করতে পারি, ধরো এরকম ডব্লিউ ভাগ এম, তার মানে 1 মোল, 18 গ্রাম পানি মানে কি 1 মোল, তাহলে 1 মোলে থাকবে 6.02 × 10⁻23টি
অণু, তাহলে একটা অণুতে পরমাণু থাকবে 3টা, তাহলে এটা আমরা 3 দ্বারা গুণ করে দেব। তাহলে 3 6 18, 18 কোথায় আছে, 18 টাইপ কোথায় আছে দেখো, আচ্ছা এখানেও আছে এইখানেও আছে, তারপর একটু তাহলে করি 6.02 × 10⁻23, তাহলে 18 হইলে তাহলে এখানে পাবো 18.02 × 10⁻23, তাহলে এটা কোথায় আছে দেখো, এই যে 18.02 বা এটার কাছাকাছি, এই যে সি। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম সি উত্তর করছো। পরের প্রশ্ন যাই, চলো পরের প্রশ্ন যাই, লাস্টের দিকে চলে আসছি কুইজের, হ্যাঁ আর 4-5টা প্রশ্ন আছে। ওকে ওকে 24-25 নম্বরে যাই। 25 নম্বর কি বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য ভর কত? এই 24-23 নম্বর প্রশ্নে আমরা এটা আলোচনা করছিলাম, ঠিক আছে, তুল্য ভর নিয়ে। ওকে 25 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য ভর কত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য ভর কত? প্রাইস দিয়ে দিছি না, একটা বাকি আছে, প্রাইস বিপাশা হায়াত একটা বাকি আছে, তাড়াতাড়ি উত্তর করে দাও। তাড়াতাড়ি উত্তর করো। ওকে টাইম শেষ। ওকে দেখি আমাদের এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, এটার তুল্য ভর কত? আচ্ছা আমরা জানি কি ভাইয়া, তুল্য ভর মানে কি? তুল্য ভর মানে হচ্ছে, তুল্য ভর হচ্ছে আণবিক ভর, আণবিক ভর এরে আমরা হচ্ছে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব, তুল্য সংখ্যা দ্বারা, তুল্য সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2টা ইলেকট্রন আদান প্রদান করে, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে এখানে 2 দ্বারা ভাগ করব, তাহলে ক্যালসিয়ামের ভর কত? 40, অক্সিজেনের 16 + 1 17 দুগুণে 34, তাহলে কত পাবো? 74, হ্যাঁ 74 পাবো। 40 17 17 দুগুণে 34, 34 তারা 74, তাহলে এই হচ্ছে উপরে 74, আণবিক ভর হচ্ছে 74, 74কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 35 37 পাবো, এই হচ্ছে 37, অপশন সি। ঠিক আছে, আণবিক ভরকে আমরা তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাবো ভাইয়া? তুল্য ভর পাবো, এই হচ্ছে তুল্য ভর। এই হচ্ছে মোটামুটি, হ্যাঁ ম্যাক্সিমাম সি উত্তর করছো, হ্যাঁ যারা আসো সবাই, যারা যুক্ত আছো সবাই মোটামুটি সবাই উত্তর করো, ঠিক আছে। মেশকাত হোসাইন আশা করি বুঝতে পারছো, এই হবে না ভাইয়া, হ্যাঁ 74 গ্রাম হবে না, এটা হচ্ছে তোমার তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তুল্য সংখ্যা মানে কি? যে কয়টা ইলেকট্রন সে আদান প্রদান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। ওকে পরের প্রশ্নে যাই, চলো 26 নম্বর প্রশ্ন। ওকে প্রায় শেষের দিকে চলে আসছে, ঠিক আছে, প্রায় শেষের দিকে চলে আসছি। কি বলছে, তাপমাত্রা পরিবর্তনে দ্রবণের কোন প্রকার একক অপরিবর্তনীয়, মানে তাপমাত্রার উপর ডিপেন্ড করে না কোনটা, ঠিক আছে, এইটা দেখা মাত্র পারার কথা, কারণ তোমরা এই টাইপের প্রশ্ন অনেক বেশি সলভ করে আসছো, যখন জিএসটি টিএসটি দিছো তখন এগুলা করে আসার কথা, ঠিক আছে। তাপমাত্রার উপর ডিপেন্ড করে না কোন একক, ঠিক আছে, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না কোনটা, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না কোনটা, ঠিক আছে। ওকে সবাই মোটামুটি উত্তর দিচ্ছ, হ্যাঁ হইতেছে, যারা মোটামুটি দিচ্ছে সবার উত্তরই হয়েছে, ঠিক আছে। তোমরা জানো যে মোলারিটি যে জিনিসটা, এটা কি করে ভাইয়া? তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তোমরা জানো যে আমরা যদি তাপমাত্রা বাড়াই বা কমাই সেক্ষেত্রে দ্রাব্যতা কমে বাড়ে, ঠিক আছে, বা ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাপমাত্রার উপর ডিপেন্ড করে মোলারিটি। বাট মোলালিটি অর্থাৎ অপশন সি যেটা আছে, এই মোলালিটিকে তুমি যদি তাপমাত্রা প্রয়োগ করো তখন সেক্ষেত্রে এটার উপর কোনো ডিপেন্ড, মানে এটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, কোনো তুমি প্রভাব পাবা না, মোলালিটি কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। হ্যাঁ সি উত্তর করছো অনেকেই, 1-2 জন বাদে বাকি সবাই সি উত্তর করছো, ঠিক আছে, বুঝতে পারছি, সবাই পারছো এটা। ওকে পরের প্রশ্নে যাই, 27 নম্বর প্রশ্ন। 27 কি বলছে ভাইয়া, একটি নলকূপের পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে 0.03 মিলিগ্রাম আর্সেনিক পাওয়া গেছে, তারপরে বলছে যে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? যেহেতু দেখো এখানে পিপিএম আর পিপিবি এই দুইটা এককে রাখছে, ঠিক আছে, তাহলে তুমি অপশন টেস্ট করে দেখতে পারো, পিপিএম পিপিবি দুইটাই বের করে দেখো, বা যে কোনো একটা বের করে দেখো ওইটা আছে কিনা, ঠিক আছে। প্রথমে পিপিএম বের করবা, যদি দেখো পিপিএম আছে তাহলে তো ঠিক আছে, আর না হলে আবার পিপিবিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন। ওকে ডান, দেখো আচ্ছা এখানে প্রথম অপশনটা পিপিবি, তারপরটা পিপি, মানে দুইটা পিপিএম দুইটা পিপিবিতে আছে, তো চলো আমরা দেখি প্রথমে পিপিবিতে বের করি। আচ্ছা পিপিবিতে যদি বের করি তাহলে পিপিবিতে বের করলে আমাদের ঘনমাত্রা কি দাঁড়াবে ভাইয়া? S = W/W, আমরা এরকম চিন্তা করি, তাহলে পিভির জন্য 10⁹ গুণ করা লাগবে, তাহলে এখানে W আছে কত? 0.03, বাট এটা কি আছে? মিলিগ্রামে, আমাদের যেতে হবে কোথায়? গ্রামে, তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে গেলে কি করতে হবে? 10⁻³ দ্বারা গুণ করে দিব, আর এখানে আমাদের 1 লিটার পানির কথা বলছে, তার মানে 1000, আর এখানে হচ্ছে 10⁹,
তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি দেখো কি দাঁড়াবে, কাটাকাটি যদি করি এখানের আলটিমেটলি কি দাঁড়াবে, 1 2 3 এগুলা কাটা, হ্যাঁ এখানে, তাহলে এখানে কি পাবো 0.03 বা এভাবে বলতে পারি 10⁶, তাহলে 10 কিউব, হ্যাঁ 10 কিউব পাবো। তাহলে এখানে হিসাব করলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে 30, আর এটা থাকবে না। তাহলে আমরা এটা হচ্ছে পিপিবি এককে বের করবো, পিপিবি। তাহলে পিপিবি তে হিসাব করে দেখলে আলটিমেটলি 30 আসছে, তাহলে 30 তো দেওয়াই আছে, পিপিবি তে দেওয়া আছে। তাহলে তোমার কাছে যদি পিপি না দেওয়া থাকতো তখন তুমি পরেরটা ট্রাই করতা। এটা 28 নম্বর না মিশকাত, এটা হচ্ছে 27 নম্বর। আন্দাজে উত্তর করো না, ঠিক আছে? হ্যাঁ না হয়তো তুমি মিস্টেক করছো, রিটেনে হয়তো মিস্টেক হয়েছে। ওকে ওকে 30, হ্যাঁ 30 পিপি। বাকিগুলো টেস্ট করলাম না, তুমি সূত্রে যে মান বের করবা সরাসরি, ঠিক আছে? পরের প্রশ্নে যাই, চলো পরের প্রশ্নে যাই। 28 নম্বর প্রশ্ন, কুইজের লাস্টের দিকে চলে আসছি, হ্যাঁ লাস্টের দিকে চলে আসছি। আরেকটা বই এখনো গিফট বাকি আছে, সবাই লাস্ট পর্যন্ত থাকবা। দেখি 28 নম্বর প্রশ্ন কি বলছে, পার অক্সাইড এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? এটা যদিও বের করার কথা না, সরাসরি উত্তরে পারার কথা, কারণ তোমরা এগুলা 9 10-এও করে আসছো, ইন্টারমিডিয়েটও করতেছো, ঠিক আছে? পার অক্সাইড আর সুপার অক্সাইড এই দুইটাতে জারণ মান কত, অক্সিজেনের জারণ মান কত? তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। এটা হচ্ছে তোমার 28 নম্বর। হ্যাঁ অনেকে উত্তর করতেছো, হ্যাঁ ঠিক আছে। ওকে উত্তর শেষ, আর সময় শেষ। আচ্ছা দেখো পার অক্সাইড আর সুপার অক্সাইড তোমরা সরাসরি জানো যে পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত ভাইয়া? আমরা যদি হিসাব করি হাইড্রোজেনের হচ্ছে +1 × 2, তার মানে +2, আলটিমেটলি তো 0 আছে, আর এখানে -2x বা ধরো +2x, তাহলে এই ক্ষেত্রে আমি পাবো 2x = -2, তাহলে x = -1। তাহলে -1 কোথায় আছে আগে সেটা খুঁজি। এই যে এখানে -1 আছে, এখানে -1 আছে, তারপরেরটা করি। এই হচ্ছে সুপার অক্সাইড, তাহলে পটাশিয়ামের হচ্ছে +1, অক্সিজেনের জন্য +2x = 0, তাহলে এখানে পাবো 2x = -1 আর x সমান পাবো -1/2। তাহলে -1/2 আছে কোথায়? সিতে, -1 দুই জায়গায় ছিল, তারপরে হচ্ছে পার অক্সাইডেরটা বের করতে হবে -1/2। এই হচ্ছে সি, যারা করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে? না বি হবে না ভাইয়া, বিতে কি আছে? বিতে আছে -2 আর +1/2, এখানে তো -2 না। তুমি হিসাব করে দেখো, হাইড্রোজেনের +1 × 2 তার মানে +2, অক্সিজেনের জন্য একটার জন্য x ধরলাম, দুইটার জন্য 2x, এই ক্ষেত্রে তুমি গুণ করে দেখো যে -1 বের হবে। হ্যাঁ আশা করি বুঝতে পারছো। রিয়ান তানশিফ আশা করি বুঝতে পারছো তোমারটা যে ভুল করছো। 28-এর এ না ভাইয়া, এ হবে না, +2 -2 তো কথাই না। এই যে এই দুইটার থেকে যে কোনো একটা, প্রথমে অপশন দেখছো -1, তাহলে ওকে -1 দুই জায়গায় আছে, তাহলে এই দুইটার থেকে যে কোনো একটা উত্তর হবে। তারপর তুমি সুপার অক্সাইডটা বের করছো -1/2। ওকে আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা একটু মাঝখানে ব্রেক দেই, যে আজকের হচ্ছে 29 নম্বর প্রশ্ন, 28-এর পরের এই 29 নম্বর প্রশ্নে আজকে হচ্ছে আমরা দ্বিতীয় বই গিফট করব, ঠিক আছে? 29 নম্বর প্রশ্নে দ্বিতীয় বই গিফট করব, সেকেন্ড বই, ঠিক আছে? বেশি আগে বলে দিলে আবার তোমার হচ্ছে হুদাই আন্দাজে উত্তর দিয়ে রাখো আগের থেকে, তখন ভেজাল হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে ওকে পরের প্রশ্নে যাই, চলো দেখি। বাইরে মনে বৃষ্টি হচ্ছে অনেক, আওয়াজ পাইতেছি। ওকে 29 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে 29 নম্বর প্রশ্ন, এই বইয়ে এই প্রশ্নে গিফট করব, ঠিক আছে? ওকে নিচের কোনটি অসামঞ্জস্যকর বিক্রিয়া? 29 নম্বর প্রশ্ন, ঠিক আছে? অসামঞ্জস্যকর বিক্রিয়ার আগে হচ্ছে পড়ে নিবা, মানে কাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয় সেটা আগে জানতে হবে। অসামঞ্জস্য বিক্রিয়া কি এটা আগে জানতে হবে, তারপর হচ্ছে উত্তর করো। যদি না জানো আন্দাজ উত্তর করো না। ওকে সবার আগে উত্তর করছে মিতুল রহমান, কিন্তু হচ্ছে আচ্ছা তানজিলা তাবাসসুম, বিপাশা হায়াত, তারপরে হচ্ছে ফারহানা আক্তার, ফারিয়া ইসলাম। ওকে সময়টা বেশি হয়ে গেছে, নেট প্রবলেম হচ্ছে, আবহাওয়ার কারণে হয়তো নেট প্রবলেম হচ্ছে, আমি জানি না আমাকে ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা, ঠিক আছে? নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওকে চলো আমরা দেখি। এখানে আমাদের বলছে অসামঞ্জস্যকর বিক্রিয়া। অসামঞ্জস্যকর বিক্রিয়া বলতে কি বোঝায়? যে যেই বিক্রিয়ায় একই পরমাণুর জারণও ঘটবে বিজারণও ঘটবে। তাহলে এখন এখানে দেখো কোনটার জারণ মান বাড়ছে কমছে, মানে একটা পরমাণুর জারণ মান বাড়বে কমবে এরকম। তাহলে এখন এইখানে দেখো সোডিয়াম 0, এইখানে সোডিয়ামের +1, ক্লোরিনের 0, ক্লোরিনের -1, অর্থাৎ একটা পরমাণুর জারণ একটা পরমাণুর বিজারণ ঘটে নাই। এইটাতে দেখো এখানে +1 -1 +1 -1 +1 -1 +1 -1, অর্থাৎ এটার একটা পরমাণুরই কমে বাড়ে না, এরকম হয় না। বাট এখানে দেখো
এই উদাহরণটাই তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? এই যে অসামঞ্জস্যতা বিক্রিয়ার এই একটাই উদাহরণ আছে। ক্লোরিনের এখানে 0, এখানে হাইড্রোজেনের +2 পাবা, অক্সিজেনের জন্য -2 পাবা, এখানে হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1, এইখানে OH এর জন্য -1, ক্লোরিনের জন্য +1। দেখো এইখানে ক্লোরিনের জন্য -1 পাচ্ছ, এইখানে ক্লোরিনের জন্য +1 পাচ্ছ, অর্থাৎ এই 0 থেকে একটার -1 হচ্ছে, 0 থেকে একটার +1 হচ্ছে, অর্থাৎ একই যৌগে একটা বিক্রিয়ারই একটা পরমাণুর জারণ ঘটছে, ওই পরমাণুর এবার বিজারণ ঘটছে। তো এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়? অসামঞ্জস্যকর বিক্রিয়া। অর্থাৎ অপশন সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, তো চলো দেখি কে সবার আগে উত্তর করছো। ওকে, অনেকে উত্তর করছো। আচ্ছা, সবার আগে উত্তর করছিলাম মিতুল, বাট তোমার উত্তরটা ভুল। সি উত্তর করছো সবার আগে ফারহানা আক্তার। হ্যাঁ, ফারহানা আক্তার, ফারহানা আক্তার। তুমি হচ্ছে আজকে মেয়েরা মনে আগে না, এর আগে হচ্ছে একটা ছেলে, ফারহানা আক্তার, ফারহানা আক্তার। তুমি হচ্ছে ভাই আমাদের আসপেক্ট সিরিজ পেজে তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেস হচ্ছে বলে দিবা, ফারহানা আক্তার। ঠিক আছে, আশা করি তুমি তোমার বই পেয়ে যাবা। ফারহানা আক্তার, ঠিক আছে। নুসরাত জাহান, তোমার উত্তর তো ভাই আসে নাই। তোমার উত্তর এই যে কমেন্টগুলো পাচ্ছি, বাট তোমার উত্তরটা আসে নাই। ঠিক আছে, ওকে ওকে, চলো আমরা একটু আগে কুইজের লাস্টের দিকে চলে আসছি, 30 নম্বর প্রশ্নে। ওকে, 30 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। হ্যাঁ ভাই, এইটা হইতে পারে নুসরাত জাহান, এরকম হইতে পারে যে নেট সমস্যা, যেহেতু বাইরে বৃষ্টি, আবহাওয়া খারাপ, তাই হচ্ছে হয়তো নেট প্রবলেমের কারণে কমেন্টগুলো আসে নাই। ঠিক আছে, বাট পরে রিলোড দিয়ে দেখছি সবার আগে কমেন্ট করছে ফারহানা আক্তার। হ্যাঁ, এই মেয়েটা হচ্ছে কালকে কিসের উপর ক্লাস? ভাই তোমাদের তো রুটিন দেওয়া আছে, রুটিনটা একটু চেক করবা। ঠিক আছে, রুটিনটা একটু চেক করবা, আসপেক্ট সিরিজ পেজে রুটিনটা একটু চেক করবা। কয়েকদিন আগে দেওয়া হয়েছে, একটু পিছনের স্ক্রল করে ইমেজে যে হচ্ছে দেখতে পারবা। ওকে ওকে, 30 সেকেন্ড সময় শেষ। দেখি তোমার এখানে কি বলছে, যে দুইটা যৌগ দিয়ে বলছে, যৌগদের এখানে ম্যাঙ্গানিজ আর ফেরামের জারণ সংখ্যা কত। তাহলে চলো একটা উত্তর আগে করি। হ্যাঁ, বৃষ্টির জন্য এরকম হইতে পারে। আহির শবনম জয়ন্তী, হ্যাঁ তুমি মনে একটা বইয়ের বিজয়ী ছিল, তোমার নামটা দেখে মনে পড়ছে। ওকে, দেখি কি বলছে ভাই এখানে। বেরিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে ফ্লোরিন দেওয়া আছে। বেরিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মূল, অর্থাৎ এটা হচ্ছে +2, ম্যাঙ্গানিজ জানি না, তাহলে +x, ফ্লোরিনের হচ্ছে -1 × 4, তাহলে আলটিমেটলি -4, এটা হচ্ছে -4 = 0। তাহলে এখানে পাবো x = -2 = 0, তাহলে x = +2। তাহলে x = +2 আগে কোথায় আছে? দেখো ম্যাঙ্গানিজের +2 কোথায় আছে? এই একটা অপশনে আছে ম্যাঙ্গানিজের +2, যেহেতু ম্যাঙ্গানিজ আগে তার মানে ম্যাঙ্গানিজ +2, অর্থাৎ বাকিটা আমার দেখা লাগতেছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই যে এটা, এই যে ডি, এই অপশন টেস্টের মতোই একটা করে বাকিটা বলে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এই বেরিয়াম যেহেতু গ্রুপ 2 এর মৌল, তার মানে এটার হচ্ছে +2, ম্যাঙ্গানিজ এটা জানি না, x ধরে নিলাম, আর ফ্লোরিন হচ্ছে যেহেতু একযোজী মৌল, আর হ্যালোজেন আমরা জানি -1, তাহলে 4টা পরমাণু আছে, তাহলে 4 দ্বারা গুণ করলাম -4, তুমি ডান বাম করে দেখলে x = +2, তাহলে একটা হচ্ছে +2 দেওয়া আছে, বাকিটা তো ফেরামেরটা তুমি বের করো, লিথিয়ামের +1 × 2, ম্যাগনেসিয়ামের হচ্ছে +2, ফেরামেরটা জানি না x, ফ্লোরিনের হচ্ছে -6, তো এখান থেকে তুমি আবার +2ই পাবা। ঠিক আছে, এই হচ্ছে ডি নম্বর অপশন। হ্যাঁ, আহির শবনম জয়ন্তী, হ্যাঁ বুঝতে পারছি। কালকে কিসের উপর ক্লাস? আচ্ছা, একটু রুটিনটা একটু চেক করে নিবা। কোশ্চেন ব্যাংক দেয় নাই, তুমি একটু কি বলছে ভাইয়া, আমাকে কোশ্চেন ব্যাংক দিতে বললেন, তুমি একটু নিজে জানাবা। ঠিক আছে, তুমি বলে দিবা পেজের কমেন্টে, বা হচ্ছে তুমি যখন ইনবক্স করবা সাথে বলে দিবা যে ভাই আমি হচ্ছে ওই বইটার বিজয়ী ছিলাম, বাট এই বইটা আমার কাছে আছে, তো আমার হচ্ছে অন্য বইটা দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া, আরেকবার রুটিনটা দিতে বললেন। হ্যাঁ, রুটিনটা আবার দেওয়া হবে, পাবলিশ করা হবে, অসুবিধা নেই। আমাদের নেটওয়ার্ক পেজে হচ্ছে তুমি পেয়ে যাবা, নেটওয়ার্কের যে গ্রুপ আছে সেখানে আবার পেয়ে যাবা, আর হচ্ছে আসপেক্ট সিরিজ যে পেজ সেখানে হচ্ছে একটু পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো আজকের কুইজ। কোনো প্রশ্নের সমস্যা থাকলে লাইভের কমেন্টে করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, কালকে হচ্ছে ফিজিক্স কুইজ তোমাদের, কোন চ্যাপ্টার? আচ্ছা দাঁড়াও একটু বলে দিচ্ছি। আচ্ছা, কালকে হচ্ছে তোমাদের ফিজিক্স, আচ্ছা প্রথমে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, ফার্স্ট পেপার হচ্ছে 7ম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, আর হচ্ছে সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, 8ম অধ্যায় আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। হ্যাঁ, এই হচ্ছে কালকে এই দুইটা অধ্যায়ের উপরে তোমাদের কুইজ থাকবে। যেহেতু আমি আমার রুটিনটা দিয়ে দিব, তারপরেও একটু হিন্টস দিয়ে দিলাম যে কালকে হচ্ছে ফিজিক্সের উপরে দুইটা চ্যাপ্টারের উপরে, যে পদার্থের গাঠনিক ধর্ম আর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ঠিক আছে, এই দুইটা। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, রুটিন দিয়ে দিব, অসুবিধা নেই।
হ্যাঁ মিতুল তুমি একটু বইলো, হ্যাঁ তুমি হচ্ছে যখন পেজে নক করবে তখন একটু জানাই দিও, সাথে কারেকশন দিয়ে দিও। ওকে ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো আজকের কুইজ। আর কারো কোনো যদি সমস্যা থাকে বা আমরা এখানে যে ট্রিক্সগুলো ইউজ করি, তুমি যদি এই ধরনের ট্রিক্স পাইতে চাও তো সেই ক্ষেত্রে নেটওয়ার্ক সহায়িকা বইটা ফলো করতে পারো। আর কোনো যদি সমস্যা ফেস করো তো সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ আছে তোমাদের জন্য, ইভেন পেজও আছে। আর নেটওয়ার্কের আলাদাই একটা আইডি আছে যেটা তোমরা সমস্যা পাঠাইতে পারো বা এখানে দিয়ে রাখতে পারো। আশা করি তোমরা তোমাদের সমস্যার সমাধান পাবা। আর প্রত্যেকদিন সবাই একটু কুইজে জয়েন থাকার চেষ্টা করবা, যাতে তোমাদের একটু ঝালাই হয়ে যায় যে তুমি কম সময় সবার ভিতরে যে কেমন উত্তর দিচ্ছ, 30 সেকেন্ডের মধ্যে পারতেছো কিনা, এই জিনিসগুলো একটু বোঝার জন্য কুইজগুলোতে অংশগ্রহণ করো। আশা করি বুঝতে পারছো। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের লাইভ এই পর্যন্তই শেষ করে দিতে যাচ্ছি। হ্যাঁ, কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দেব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর না থাকলে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আর যে কয়দিন আছে একটু ভালোভাবে প্রস্তুতি নিও, যাতে একটা সময় আমরা নেটওয়ার্ক পরিবার তোমাদের জন্য গর্ব করতে পারি। ঠিক আছে, যখন গ্র্যান্ড সেলিব্রেশন হবে তখন তোমরা সবাই যদি আমাদের মানে আমাদের সাথে থাকতে পারো, তখন দেখা হইলে যদি বলতে পারো যে ভাই আপনি হচ্ছে অমুক জায়গায় করছেন, বা আমাদের হোসেন ভাই আছে, আরো যারা আছে তাদের সাথে দেখা হলে যদি বলতে পারো যে ভাই আমি আপনার স্টুডেন্ট ছিলাম বা আপনার ক্লাসগুলো করছিলাম, ভাইয়া কতক্ষণ পড়া উচিত এইটা টোটালি ডিপেন্ড করে তোমার উপর। এখন আমি একটা রুটিন বলে দিলাম যে 12 ঘন্টা, বাট তুমি দেখলা যে তোমার ওই পড়াটা পড়তে 8 ঘন্টা লাগে, তো আমার 12 ঘন্টা বলাটা মানে অনর্থক। তুমি তোমার কমফোর্ট জোন থেকে কতটুকু পড়লে তোমার শেষ হবে সেটা তুমি আগে ডিটারমাইন করো, যে আমার পটেনশিয়ালিটি এতটুকু, তো আমি অতটুকু পড়লে, যে ধরো একদিনে তুমি 3টা চ্যাপ্টার শেষ করার একটা টার্গেট নিলা, তো এখন একজনের 3টা চ্যাপ্টার শেষ করতে হয় 9 ঘন্টা সময় লাগতে পারে, আরেকজনের 12 ঘন্টা সময় লাগতে পারে বা 15 ঘন্টা সময় লাগতে পারে। তো সেই হিসেবে তুমি তোমার টাইম ম্যানেজমেন্ট করবা। অনুপ্রেরণা জিনিসটা হচ্ছে তোমার টোটালি নিজের উপরে। ধরো তোমার বাবা হচ্ছে কোটিপতি, তোমার হচ্ছে কোনো টেনশন নাই, মানসিক প্রেশার নাই, তাহলে তুমি হচ্ছে পাবলিকে চান্স না পাওয়ার পসিবিলিটি একটু কমে যায়। ঠিক আছে, বাট যেই ছেলেটা ধরো ওর পরিবারে অনেক অভাব, ওর হচ্ছে প্রাইভেটে পড়তে দিবে না বা অনেক অসুবিধা, ও যখন একটা মেন্টালি প্রেশার পাবে, ঠিক আছে, মানসিক চাপ অনেক একটা বড় ব্যাপার, তুমি পরীক্ষার আগের 1 ঘন্টায় যে জিনিস পড়তে পারবা, রিল্যাক্সে থেকে 1 ঘন্টা ওই জিনিস পড়তে পারবা না। ঠিক আছে, তোমার যদি মানসিক প্রেশার থাকে বা তোমার নিজের একটা উদ্যম থাকে, যে ধরো তোমার পরিবার যদি বলে যে পাবলিকে চান্স না পেলে বাসা থেকে বের করে দিব, তখন তুমি দেখবা যে ধুমায় পড়া শুরু করছো। ঠিক আছে, অনুপ্রেরণার ব্যাপারটা নিজের মানে টোটালি নিজের থেকে আসতে হবে। তোমার যদি কেউ 2টা খারাপ কথা বলে, তখন তোমার থেকে জেদ কাজ করে যে না আমার তো পড়া লাগবে। ঠিক আছে, এটা আমি বললেও তোমার ভিতরে আসবে না, আমি তো বলবো তোমার আধা ঘন্টা কাজ করবে, বাট তোমার নিজের থেকে যেটা আসবে ওটা হচ্ছে মেইন আসল জিনিস। ঠিক আছে, সেলফ স্যাটিসফ্যাকশন বা হচ্ছে সেলফ মোটিভেশন যেটা, ঠিক আছে, এইটা এই ওয়ার্ডটা বললাম। ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে শেষ করে দিচ্ছি। ভালো থাকো সবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।